সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আশা করছি তোমরা অত্যন্ত ভালো আছো, সুন্দর আছো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা অলরেডি চলমান এবং তোমরা পরীক্ষা দিচ্ছ। তোমরা এতদিন যে প্রিপারেশনটা নিয়েছো সেই প্রিপারেশনটা দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার হলে বসতে হবে। কিন্তু তার আগে আমরা পড়ো এইচএসসি এন্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে এই যে আজকে ক্লাসটা হবে যুক্তিবিদ্যা ফার্স্ট পেপারের উপরে, এখানে আমরা কোন কোন বিষয়গুলো পড়তে হবে সেটা বলে দিব এবং এই চ্যাপ্টার ওয়াইজ আমরা কোন এমসিকিউ গুলো আসতে পারে এবং কোন সিকিউ গুলো আসতে পারে সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। তার আগে তোমরা আমাদের সাথে যারা জয়েন হয়েছো, তো সবাই একটু নিজ জায়গা থেকে আজকের এই লাইভ ক্লাসটা শেয়ার করে দিবে এবং শেয়ার করার পরে আজকের ক্লাসের ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবে। সো যারাই আমাদের সাথে যুক্ত হয়েছে সবাই একটু চেষ্টা করবা আজকের ক্লাসটা শেয়ার করে দিতে। শেয়ার করে শেয়ার ডান লিখো, শেয়ার করে শেয়ার ডান লিখো। আর আমাকে একটু কমেন্টে জানাবা যে আমার কথা এবং বোর্ডটা লাইভে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু জানাবা, নিজ নিজ জায়গা থেকে জানাও কমেন্টের মাধ্যমে যে আমার এই কথাগুলো শুনতে পাচ্ছ কিনা এবং এই বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, জিজ্ঞেস করছো কেমন আছি। হ্যাঁ, ভালো আছি। আই থিঙ্ক তোমরাও ভালো আছো, তোমাদের পরীক্ষা চলছে। তারপরেও একটু ভালো না থাকারই কথা, কারণ পরীক্ষার সময় একটু প্রেশার থাকেই, কিন্তু ওইটা ভাবলে হবে না, আমাদেরকে পড়া চালিয়ে যেতে হবে। কেউ একজন বলছে যে ভাইয়া লাভ কি? লাভ লসের কিছু নাই আসলে। আমরা যেহেতু ওই যে একটা বক্তব্য শুনছো না যে আসলে বলার কিছু নাই, কিন্তু স্টেজে যখন উঠে পড়েছি বলতেই হবে, কিছু বলেই যাব। তো আমরা চেষ্টা করব যে আমাদের যেহেতু পরীক্ষা হবে, সো আমরা নিজ জায়গা থেকে চেষ্টা করব যে যতটুকু পড়া যায় আর কি। নতুন নতুন কোশ্চেন আসুক আর যে কোশ্চেন আসুক না কেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যুক্তিবিদ্যার ক্ষেত্রে এটা সবসময় এনশিওর থাকবা যে এইটা যেভাবে কোশ্চেন করুক না কেন, তুমি যদি বেসিকটা জানো তুমি অ্যান্সার করতে পারবা এবং তোমাদের কাছে মনে হবে যে সব কোশ্চেনের অ্যান্সার সেম। কিন্তু ওই যে বেসিক জিনিসটা, বেসিক ডিফারেন্সটা, এইটা যখন তুমি জানবা তখনই তুমি ওই কোশ্চেনটার এক্সাক্ট অ্যান্সার দিতে পারবে। এইখানে একটা ছোট ট্রিক্স আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা মূলত কি দেখি, এই পরীক্ষার যে প্রশ্নগুলো করা হয় এইখানে উদ্দীপক থাকে এবং উদ্দীপকের সাথে আমাদের পাঠ্যপুস্তকের একটা বিষয়ের মিল থাকে। এখন ওই কোন বিষয়ের মিল আছে এটাকে আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার দুইটা ট্রিক্স আছে। নাম্বার ওয়ান, এইটা আমরা একটু রিকল করার চেষ্টা করব যে উদ্দীপকের যে বিষয়টা এটা পাঠ্যবইয়ের কোন চ্যাপ্টারের সাথে নির্দেশ করে। এটা এরকম হতে পারে যে দুইটা চ্যাপ্টারে একই রকম মনে হচ্ছে, তখন আমরা কি করব? নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে ক এবং খ নম্বর প্রশ্ন দেখবো যে ক এবং খ নম্বর প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে করেছে। যখনই আমরা ওই চ্যাপ্টারটা এনশিওর হব যে থার্ড চ্যাপ্টার কি ফোর্থ চ্যাপ্টার থেকে কোশ্চেন করেছে, তখন আমরা ধরেই নিব যে গ এবং ঘ এবং যে উদ্দীপকটা দেওয়া আছে এই প্রত্যেকটা বিষয় ওই সেম চ্যাপ্টার থেকে করা হয়েছে। তাহলে আমাদের আর এই সম্পর্কে কোনো সমস্যা হবে না, যে আমরা ধরতে পারবো না এরকমটা আমাদের আর সমস্যা হবে না। এনিওয়ে, তো তোমরা আই থিঙ্ক আজকের এই ক্লাস থেকে 100% কমন পাবা। এটা যদি আমি বলে দিচ্ছি, 100% বলতে এরকম না যে তুমি 30-30 এরকম না। 100% বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাটলিস্ট এই প্লাস শিওর হবে। আজকের যে পিডিএফটা পাবা, এই পিডিএফ এর যে এমসিকিউ গুলো আছে এবং সিকিউ গুলো আছে, এইখান থেকে যদি বেসিক ধারণা নিতে পারো তাহলে আই থিঙ্ক এখানে তোমরা ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। আর যুক্তিবিদ্যার ক্ষেত্রে নতুন কোনো কোশ্চেন সংযোজন করার উপায় নেই, কারণ এটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্স টাইপের, যেটা ফর্মুলে মানে তোমার কি বলে সূত্রের মধ্যেই থাকতে হবে, অর্থাৎ ফর্মুলার বাইরে কখনো কোশ্চেন করা হয় না। যেমন মনে করো যদি কোশ্চেন করে যে যুক্তিবিদ্যার জনক কাকে বলা হয়, তখন আমরা কখনোই বলতে পারবো না যে যুক্তিবিদ্যার জনক সক্রেটিস, এটা বলতে পারবো না। যুক্তিবিদ্যার জনক প্লেটো, এটা বলতে পারবো না। যুক্তিবিদ্যার জনক হিসেবে অ্যারিস্টটলকেই বলতে হবে। সো এইখানে আমাদের নতুন কোশ্চেন করার কোনো সুযোগ নাই। যেগুলো আসছে যা আছে এর মধ্যে থেকে কোশ্চেন হবে ঘুরিয়ে পেঁচি। এর মানে এই না যে নতুন কোনো কোশ্চেন চলে আসবে, এরকমটা না। এনিওয়ে, কেউ একজন কোশ্চেন করছো যে যারা ফেল করেছে তারা কি করবে। যারা ফেল করছে তোমরা করবা, সমস্যা নাই, তোমরাও করবা, কোনো সমস্যা নেই, তোমরা করতে থাকো। এনিওয়ে, আমি ক্লাসটা শুরু করবো তার আগে তোমরা দেখি কতজন শেয়ার করেছো, একটু শেয়ার করে শেয়ার ডান লেখো। হ্যাঁ, তাড়াতাড়ি শুরু করবো। মুশফিক রহমান, তাড়াতাড়ি শুরু করবো, কোনো সমস্যা নেই। তোমরা সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা। আমি চাই যে আজকের এই ক্লাস থেকে বাংলাদেশের যত স্টুডেন্ট আছে যুক্তিবিদ্যা পরীক্ষা দিবে তারা যেন প্রত্যেকেই উপকৃত হয়, এইটা আমি চাই।
শুধুমাত্র তোমরা ক্লাস করবে এমনটা না, যেন বাংলাদেশের সবাই এই ক্লাসটা করতে পারে সেই সুযোগটা তুমিও করে দিবা। তো আজকে যারা ক্লাস শেয়ার করবা, শেয়ার করে শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করলে আজকের ক্লাসের ফুল পিডিএফ তোমরা পেয়ে যাবা। তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করি। আমরা প্রথমেই একটু দেখে নেই যে ফার্স্ট চ্যাপ্টারে কি আছে। ফার্স্ট চ্যাপ্টারে আমরা দেখব যে যুক্তিবিদ্যার পরিচিতি যেটা আছে। এখন এই ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু একটা সৃজনশীল 100% থাকবে, মাস্ট থাকবেই। এখন কি ধরনের সৃজনশীল থাকতে পারে এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। তার আগে আমরা একটু দেখে নেই যে এখানে কি কি বিষয় আমরা পড়েছি, একটু রিভিউ নেওয়ার চেষ্টা করি। তাহলে চলো দেখা যাক কি আছে। তোমরা একটু খেয়াল করো, এই বোর্ডের দিকে যদি একটু দেখো যে যুক্তিবিদ্যার এই যে এমসিকিউটা, এই এমসিকিউটা কিরকম হতে পারে। এখন বললো যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি। দেখো যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কি, এইখানে অনেকে বলবো অনুমান, চিন্তা, যুক্তিবাক্য, পদ। যুক্তিবিদ্যা মূলত কি নিয়ে কাজ করে, যুক্তিবিদ্যার মূলত কি নিয়ে কাজ করে? অনেকে বলতেছে চিন্তা, অনেকে বলতেছে যুক্তি, বাক্য, পদ, সবগুলো নিয়েই তো আলোচনা করে। এখন তোমরা দেখি, তোমরা একটু অ্যান্সার করো তো এইটার, যে কি অ্যান্সার হইতে পারে। আমি একটু তোমাদের অ্যান্সারটা নিই, দেখি তোমরা কি মনে করো যে এইটা কি ধরনের কোশ্চেন হইলো। যে এখানে অনুমানও তো আমরা যুক্তিবিদ্যার মধ্যে পাই, আবার চিন্তা এটাও পাই, আবার যুক্তি, বাক্য, পদ এগুলোও পাই, কিন্তু যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়টা কি এইটা আমরা একটু দেখি। একটু সবাই কমেন্ট করার চেষ্টা করো। হ্যাঁ পার্থ দাস তুমি কমেন্ট করেছো, আরো অনেকে কমেন্ট করেছে। ভেরি গুড, ভেরি গুড। যারা অনুমান কমেন্ট করেছো তাদের অ্যান্সার রাইট, ভেরি গুড। এখন এইটা কেন না, এইটা একটু বলে দেই যে চিন্তা কেন না, যুক্তি, বাক্য কেন না, পদ কেন না। প্রশ্নটা আগে ভালোভাবে পড়বা। বলছি যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়। এখন যদি বলতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কি কি, তখন আমাদের প্রত্যেকটা বিষয় আসতো, কিন্তু মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান করা। মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। তাহলে একটা এমসিকিউ আমরা পেয়ে গেলাম, এটা পরীক্ষায় আসবে, এটা পরীক্ষায় আসবে। 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ যারা শেয়ার লিখছো শেয়ার করে শেয়ার ডান ডান লিখে দাও। এরপরে আসো, এরপরে আসো আরেকটা আমরা এখানে তো অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা এরপরে আসো, দেখো এখানে কি বলছে। এখানে কি বলা হয়েছে, বলা হয়েছে অ্যারিস্টটল কোন যুগের যুক্তিবিদ, অথবা অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক। প্রথম কথা হচ্ছে এই যে দার্শনিক কথা, যুক্তিবিদ কথা, এই দর্শন একটা বৃহৎ বিষয়। এই দর্শন এর একটা শাখা, দর্শনের একটা শাখা হচ্ছে মূল্যবিদ্যা। এই মূল্য তোমরা হয়তো পড়েছো যে এই যুক্তিবিদ্যার যে ক্রম বিকাশ এটা কিভাবে হয়েছিল, শুরু হয়েছিল কিভাবে। আমরা সেই অ্যারিস্টটলের ইতিহাস থেকে যদি শুরু করি, সেই প্রাচীন যুগ থেকে শুরু করে এই আধুনিক যুগ পর্যন্ত একটা ক্রম বিকাশ আছে। এটা যখন সৃজনশীল লিখবা তখন এই যুগটা দেওয়ার চেষ্টা করবা। এরপরে আসো, এখানে বলছে যে অ্যারিস্টটল কি করেছে, অ্যারিস্টটল কোন যুগের দার্শনিক বা যুক্তিবিদ। এখন বানান দিয়ে একটা মিস্টেক থাকতে পারে, এটা ব্যাপার না, আমরা একটু পড়ে নেই। বলছে যে প্রাচীন যুগ, আধুনিক যুগ, মধ্যযুগ নাকি সমকালীন যুগ। এখন তোমরা যদি একটু খেয়াল করো যে এটা কিভাবে হতে পারে, অ্যান্সারটা কোন যুগ হবে। অনেকে হ্যাঁ অনেকে অ্যান্সার করছো প্রাচীন যুগের, কিন্তু প্রাচীন যুগের কেউ কেউ আছে এটা পড়ে নাই, কেউ কেউ আছে এটা পড়ে নাই। আমরা অ্যারিস্টটলের যে 322 বিসি আমরা জানি যে তার জন্ম হচ্ছে 322 বিসি, মানে বিফোর খ্রিস্ট, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 322 বছর পূর্বে অ্যারিস্টটলের জন্ম হয়েছিল। এখন এই যে জন্মটা হইল 322 বিসিতে, এই সময়টাতে কি হয়েছে, এই সময়টাতে কিন্তু আমরা প্রাচীন যুগ হিসেবেই ধরি, মানে যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়গুলো ছিল সেটাকে আমরা প্রাচীন যুগ হিসেবেই ধরে নিই। মধ্যযুগ শুরু হয়েছিল 14 শতক থেকে আর কি, মানে 1400 সাল থেকে। আচ্ছা তাহলে এটা আমরা পারলাম যে প্রাচীন যুগ আমাদের অ্যান্সার। এরপরে আসো, এরপরে একটা আসো, এই যে এইটা দেখো, যুক্তিবিদ্যার জ্ঞান কোন ধরনের, যুক্তিবিদ্যার জ্ঞান কোন ধরনের জ্ঞান। এই দেখো প্রত্যেকটা অপশনে মনে হবে যে এটা হবে, এটা হবে, এটা হবে, কনফিউশন হতে পারে। কিন্তু এই কনফিউশনটা কিভাবে ক্লিয়ার হবা, আসো তোমরা একটু কমেন্টে জানাও যে 3 নাম্বার প্রশ্নটার অ্যান্সার কি হতে পারে। সবাই একটু কমেন্টে জানাও, তারপরে আসি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাই দেই যে আমাদের কনফিউশনটা কিভাবে দূর করে দিব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়বা, অ্যান্সার করবে, এবং আমি এটার বিশ্লেষণ করার চেষ্টা করব যাতে তোমরা পরীক্ষার হলে গিয়ে অ্যাটলিস্ট এই কনফিউশনটাতে না পড়তে হয়।
অনেকে 3-এর খ করেছো, কেউ আবার গ লিখেছো। হ্যাঁ, কেউ আবার গ লিখেছো, যে পরোক্ষ, প্রত্যক্ষ, আত্মিক, বৌদ্ধিক। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এই যে যুক্তিবিদ্যার একটা তোমার কথা আছে যে লোগোস কথাটা শুনছো না, ভাষা বা চিন্তা, এটা পড়ছো না? ভাষা বা চিন্তা মানে কেউ কেউ আবার সংজ্ঞায়িত করেছে যে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। এখন চিন্তা কথাটা কার সাথে যায়? প্রত্যক্ষ, আত্মিক, পরোক্ষ নাকি বৌদ্ধিক? এখন এই যে চিন্তা কথা কার সাথে যায়? চিন্তা কথা তোমরা অনেকেই, হ্যাঁ অনেকেই অ্যান্সার করেছো, অনেকেই অ্যান্সার করেছো, অনেকে অ্যান্সার করেছো। এনিওয়ে, এখন আসো তাহলে এই যে জিনিসটা আমরা দেখলাম, এইটা অনেকে বলছে যে আমাদের হইতে পারে আত্মিক, আবার কেউ কেউ বলছে প্রত্যক্ষ, আবার কেউ কেউ বলছে পরোক্ষ, কেউ কেউ বলছে বৌদ্ধিক। এখন এইটা পরোক্ষ কেন? এই যে যুক্তিবিদ্যার যে জ্ঞান, এটা পরোক্ষ কেন? যুক্তিবিদ্যা বিষয়টাকে আমরা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা কি পাই? কোনো একটা বিষয়কে আমরা কিন্তু অনুমানের মধ্যে জানার চেষ্টা করি যে এটা সম্ভবত এরকম হতে পারে। তাহলে এই জ্ঞানটা কি আমরা সার্টেইন, মানে নিশ্চিত হয়ে বলি না? নিশ্চিত হয়ে বলি না, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সত্য মিথ্যা যেটার উপর ডিপেন্ড করে, সত্য মিথ্যা ডিপেন্ড করছে, মানে এটা আমরা পরোক্ষভাবে জানছি। মানে প্রত্যক্ষভাবে জানলে তো এটা সত্যি হইতো, মিথ্যার কোনো কাহিনী ছিল না, তাই না? মিথ্যার কোনো কাহিনী ছিল না। তাহলে এটা আমরা পেয়ে গেলাম যে পরোক্ষ কেন হইল, কারণ এটা ডিপেন্ড করতেছে অন্যের উপর, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। সুতরাং এটা আমরা কি করব, যে আমাদের পরোক্ষ একটা জ্ঞান হিসেবে আসবে। ওকে, ভেরি গুড। অনেকে অ্যান্সার করছো, কেউ 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 আবার ওই ক অ্যান্সার করে বসে আছো। আচ্ছা, এই যে দেখো, একটা কোশ্চেন আমি বলছিলাম যে যুক্তিবিদ্যার জনককে, এইটা প্রত্যেকটা বোর্ডেই ঘুরে ফিরে আসেই যুক্তিবিদ্যার জনককে। এটা আমাদের পড়ার মনে হয় না আর দরকার আছে, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, এটা নিয়ে আর কথা বলবো না। আনাস, তুমি বলেছো যে পিডিএফ দেওয়া যায় কিনা। পিডিএফ দেওয়া যাবে, আমি বলে দিচ্ছি একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করে, সর্বোচ্চ শেয়ার করবে, শেয়ার করে শেয়ার ডান লিখবা, ডান লিখে আমাদের ইনবক্সে একটা স্ক্রিনশট দিলে পরেই তোমরা আজকে এই ক্লাসের ফুল পিডিএফ পেয়ে যাবে। এটা তো শুধুমাত্র স্লাইডে পড়াচ্ছি, এর চেয়ে আরো বড় পিডিএফ আছে, অনেকগুলো পিডিএফ, মানে অনেকগুলো স্লাইড আছে, পেজ আছে পিডিএফ টাইপ করা, তো তোমরা সেগুলো পাবে। তো আমরা এটা পেলাম। অ্যারিস্টটলকে বলা হয় কার জনক? যুক্তিবিদ্যা তো পড়েই আসছি, এটা তো আর পড়ার দরকার নেই, ঘুরে ফিরে একই জিনিস। এরপরে আসো, এই যে এই একটা জটিল কোশ্চেন, এইটা আমি তোমাদের থেকে অ্যান্সার নিব, যে এইটা তোমরা একটু অ্যান্সার করো। এই যুক্তিবিদ্যার সর্বপ্রথম চর্চা বা আলোচনা কোথায় শুরু হয়েছিল, এটা একটু তোমরা অ্যান্সার করার চেষ্টা করো। আমাদের সাথে যারাই যুক্ত আছে তোমরা দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে আমি খুব বেশি পরিমাণে কোশ্চেন সলভ করতে পারবো। এটা জাস্ট ফার্স্ট চ্যাপ্টার, এর পরবর্তীতে আমি একটু সিকিউ নিয়ে কথা বলবো, সিকিউ নিয়ে কথা বলার পরে আমি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ নিয়ে আলোচনা করতে করতে চলে যাব। এবং আমি আবারও বলে দিই, আজকের ক্লাসে যারা শেয়ার করবে, শেয়ার করে শেয়ার ডান লিখো, শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে দিলেই আজকের ক্লাসের ফুল পিডিএফ পাবা, আজকের ক্লাসের ফুল পিডিএফ পাবা। এবং পরীক্ষার আগে এই পিডিএফটা ভালো করে এমসিকিউ গুলো পড়ে যাও, সিকিউ গুলো পড়ে যাও। এইখান থেকে কমন না আসলে তখন আমরা বললো যে স্যার আপনি তো বলছিলেন চাপা মাইরে গেলেন, আসলে তো কমন আসে নাই। এরপরে আরো বহু ক্লাস হবে, বলার সুযোগ আছে। সো তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো আজকের ক্লাসটা, আমাদের পেজের নামও পড়ো। সুতরাং এখানে পড়তে হবে এবং শুনতে হবে। অনেকে অ্যান্সার করেছো গ, ভেরি গুড। এখন এই যে গ কেন অ্যান্সার হইল, জার্মানি কেন হইল না, নরওয়ে কেন হইল না? বর্তমানে নরওয়ে কিন্তু বিশ্বকাপে টিকে আছে, তাই না? নরওয়ে ব্রাজিলকে হারাই দিয়ে এখন অব্দি টিকে আছে। ইংল্যান্ডও আছে, জার্মানি বাদ। আর গ্রিস তো খেলে না, যাই হোক মিশর খেলতো, মিশর তো আর আর্জেন্টিনার সাথে বাদ হয়ে গেছে। এনিওয়ে, আমরা বিশ্বকাপ থেকে আবার একটু পড়াশোনায় ব্যাক করি। এখানে দেখো, এই যে গ্রিস কথাটা, মূলত অ্যারিস্টটল হচ্ছে গ্রিক দার্শনিক, তার জন্ম হচ্ছে গ্রিসে, অ্যারিস্টটলের জন্মই হচ্ছে গ্রিসে। যেহেতু গ্রিসে জন্ম হয়েছে, অ্যারিস্টটলই হচ্ছে যুক্তিবিদ্যার জনক, যার কারণে অ্যান্সারটা হচ্ছে গ্রিস। অ্যান্সারটা হচ্ছে গ্রিস কেন? কারণ অ্যারিস্টটলের আলোচনা থেকেই মূলত যুক্তিবিদ্যার উৎপত্তি বা প্রসারতা, এর আগেও ছিল, তবে বিধিসঙ্গত ভাবে বা সুসংগঠিত ভাবে আলোচনা শুরু করেছিলেন অ্যারিস্টটল, এবং তার জন্ম ছিল গ্রিসে।
যার কারণে এটা অ্যান্সার হবে গ্রিস। যারা গ্রিস অ্যান্সার করেছে তাদের অ্যান্সার রাইট। এরপরে আসো, এই যে একই কথা, এইটা ঘুরে ফিরে কিন্তু কোশ্চেন এভাবে আসতে পারে। এইগুলো কেন দিয়েছি এই দেখো, কেউ কেউ বললা যে স্যার নতুন কোশ্চেন দিলে তো আমরা বাস খাচ্ছি। নতুন কোশ্চেন কি দিবে? একই কথা, যুক্তিবিদ্যার প্রথম প্রচলন হয় কোথায়? যুক্তিবিদ্যার আলোচনা প্রথম কোথায় শুরু হয়? একই কথা ঘুরে ফিরে আসতেছে। অপশনগুলো কিন্তু একটু সাজায় মাজায় দিয়ে দিছে। এস এম মেহেদি হাসান, শেয়ার না করলে পিডিএফ দিব না। কারণ আমরা তোমাদের জন্য এত কষ্ট করে পিডিএফ সাজিয়ে ফ্রি ক্লাস নিচ্ছি। এখন তোমরা যদি এই সামান্য শেয়ার পর্যন্ত না করতে পারো, তাহলে তো এটা মানে খুবই অলসতার পরিচয় দেওয়া হয়, তাই না? তো আমি আশা করি যে সবাই শেয়ার করে দিবা, যারাই যুক্ত আছো আজকের ক্লাসে। এখন এই যে এই কথাটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলেছি, এই প্রশ্নটা, এটা নতুন করে পড়ার কিছু নাই। এরপরে চলে যাই, এই যে একটু খেয়াল করো, মধ্যযুগীয় যুক্তিবিদ্যায় কোন শ্রেণীর দার্শনিকদের ভূমিকা রয়েছে? সোফিস্ট, স্টোইক, বুলিও, স্কলাস্টিক, কাদের ভূমিকা রয়েছে? এটা একটু অ্যান্সার করো। 8 নাম্বার অ্যান্সার করো সবাই। এই কেউ একজন বলছে নরওয়ে। কে বলছে এটা? এমডি সাজিদ, নরওয়ে হবে। কে বলছে নরওয়ে কেমনে হয়? যার জন্মই হচ্ছে গ্রিসে, আলোচনাও গ্রিস থেকে হবে। তুমি নরওয়ে কেমনে? মেঘলা সাহা, ওকে করাবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা একটু দ্রুত সলভ করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা এটা বলে দিছি না? আচ্ছা এটা তোমরা জানো যে স্কলাস্টিক, যেটা স্কলাস্টিসিজম, এটা মধ্যযুগ থেকে শুরু হয়েছিল আর কি। আচ্ছা এরপরে আসো, এই যে দেখো মধ্যযুগে যুক্তিবিদ্যার জনককে। আমরা তো যুক্তিবিদ্যার জনক পেয়েছি, এখন মধ্যযুগের যুক্তিবিদ্যার জনককে। 4টা অপশন আছে, ইবনে সিনা, আল ফারাবি, আল গাজালি, ইবনে রুশদ। কে পড়েছো? যারা ওই যে যুগ বিভাজন পড়েছো সেখানে পেয়ে গেছো যে আল ফারাবিকে কি বলা হয়? আল ফারাবিকে বলা হয় যুক্তিবিদ্যার মধ্যযুগীয় জনক, যুক্তিবিদ্যার মধ্যযুগীয় জনক। ওকে এরপরেরটাই আসো, এইখানে দেখো মধ্যযুগের যুক্তিবিদকে, এই যে আল ফারাবি দেওয়া আছে, সুতরাং আমরা এটা অ্যান্সার করে ফেলবো। এরপরে এই যে আল ফারাবি কোন যুগের দার্শনিক, এই কথাই ঘুরে ফিরে আসবে, একই কথা ঘুরে ফিরে আসবে। আল ফারাবি মধ্যযুগের দার্শনিক, এটা আমাদের সলভ করার দরকার নেই আর। এরপরে আসো, এই যে রেনেসা পরবর্তী সময়কে কোন যুগ বলে অবহিত করা হয়? আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগ, সাম্প্রতিক যুগ। রেনেসা, রেনেসা কখন হয়েছিল? একটু প্রসঙ্গত কারণে আলোচনাটা নিয়ে আসি। যখন মধ্যযুগীয় অন্ধকারের বর্বরতা ছিল, ওই সময়ের পরবর্তীতে একটা রেনেসা হয়। রেনেসার পরবর্তীতে আমাদের যুগ শুরু হয় আধুনিক যুগ। রেনেসা পরবর্তীতে আমাদের কি যুগ শুরু হয়? আধুনিক যুগ শুরু হয়। এবং আধুনিক যুগের পরে যে বর্তমানে যেটা চলমান আছে সেটাকে বলা হয় সমসাময়িক যুগ। সমসাময়িক যুগ। তো আমরা এটাকে অ্যান্সার করব কি? আধুনিক যুগ হিসেবে, কারণ রেনেসার পরে আধুনিক যুগের সূচনা হয়েছিল। এরপরে আই এম কপি কোন যুগের দার্শনিক বা যুক্তিবিদ? আই এম কপি কোন যুগের যুক্তিবিদ? আই এম কপির একটা বই আছে লজিকের, এটা জগৎ বিখ্যাত হয়ে গেছে বর্তমানে বলা চলে। আই এম কপি মানে হচ্ছে আরভিং এম কপি, আরভিং এম কপি বা আই এম, অনেকে বলে আই এম কপি, আই এম কপি না, আই এম কপি মানে আরভিং এম কপি। ওকে এখন এই 13 নম্বর দেখো কি বলছে, আই এম কপি কোন যুগের যুক্তিবিদ ছিল? 13 নম্বরের অ্যান্সার কি হবে? আমরা যে আধুনিক আধুনিক করতেছি, আমরা তো আধুনিকের বাইরে যাইতে পারি না, তাই না? কিন্তু এই আধুনিক যুগের পরবর্তীতে আমাদের যে একটা যুগ শুরু হয়েছিল সেটা হচ্ছে কি? সমকালীন যুগ বা সমসাময়িক যুগ। এই বর্তমান আরভিং এম কপি কিন্তু এই বর্তমান যুগের দার্শনিক, যেটাকে বলা হয় সমকালীন বা সাম্প্রতিক যে সময়টা। এরপরে আসো, অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা, এইটাকে কি ধরনের যুক্তিবিদ্যা বলা হয়? আমরা সাবেকি যুক্তিবিদ্যা পড়েছি না? অ্যারিস্টটলের যে যুক্তিবিদ্যা, এটাকে আমরা সাবেকি যুক্তিবিদ্যা পড়েছি না? সবাই একটু চেষ্টা করে দেখো, এই যে বই যদি একটু পড়ো লাইন টু লাইন, তাহলে এই অ্যান্সার গুলো অটোমেটিক চলে আসবে। অ্যারিস্টটলের যুক্তিবিদ্যাকে বলা হয় সাবেকি যুক্তিবিদ্যা, ঠিক আছে? আবার অ্যারিস্টটল একটা যুক্তিবিদ্যার সংজ্ঞাও দিয়েছেন, একটা সংজ্ঞাও দিয়েছেন, সেই সংজ্ঞাটাও মুখস্থ করতে হবে। আচ্ছা এই যে একই কথা আর একটা আসছে, আমরা এটা পড়বো না। এর পরবর্তীতে আসো, আধুনিক যুগের যুক্তিবিদকে, আধুনিক যুগের যুক্তিবিদকে, আধুনিক যুগ, মিলের নাম শুনেছ? জন স্টুয়ার্ট মিল। জন স্টুয়ার্ট মিল একজন হচ্ছে ব্রিটিশ লজিশিয়ান, ব্রিটিশ দার্শনিকই ছিল এবং যুক্তিবিদ ছিল। জন স্টুয়ার্ট মিলকে বলা হয় আধুনিক যুগের একজন দার্শনিক। ডান্স স্কোটাস জেনো, আলফ্রেড হোয়াইটহেড, এই ডান্স স্কোটাস জেনো এরা হচ্ছে প্রাচীন যুগের দার্শনিক ছিল, প্রাচীন যুগের দার্শনিক ছিল, ঠিক আছে? তো আমরা অ্যান্সার করব জন স্টুয়ার্ট মিল।
অ্যান্সার করব জন স্টুয়ার্ট মিল। আমি একটু দ্রুত করার চেষ্টা করছি কারণ এই এমসিকিউ গুলো করাই আমি আবার সিকিউ চলে যাব। তো আই থিঙ্ক তোমরা এইখানে একটা আছে দেখো, যুক্তিবিদ্যার আবিধানিক অর্থ কি? যুক্তিবিদ্যার আবিধানিক অর্থ কি? আমরা যে একটা পড়েছিলাম না, যে লজিক শব্দটির যে উৎপত্তি, লজিক শব্দের যে উৎপত্তি আমরা পড়েছিলাম, তাই না? এই লজিক শব্দটা কোথা থেকে এসেছে? লোগোস থেকে। লোগোস হচ্ছে লোজাইকের হচ্ছে বিশেষণ। লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা, ভাষা বা চিন্তা। লজিক শব্দটি এসেছে লোগোস শব্দ থেকে। লোগোস শব্দটা আবার লজিক শব্দের বিশেষণ আর কি। তো ওই লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা। সেই অর্থে যুক্তিবিদ্যার আবিধানিক অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। তো এগুলো তোমরা যদি বই পড়ো এগুলো খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এনিওয়ে, আবিধানিক অর্থ বলছি, চিন্তা বা ভাষা। আর হ্যাঁ, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বলা হয়, ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান বলা হয়। কিন্তু ওই লোগোস শব্দের অর্থ, হ্যাঁ এটা হচ্ছে লোগোস শব্দের অর্থ চিন্তা বা ভাষা, আমি এটা বুঝাইলাম। আর আবিধানিক অর্থ যদি আমরা বলি তাহলে আমরা এটা অ্যান্সার করব। ওকে, তাহলে এটা বুঝতে পারছি এখান থেকে কিন্তু দুইটা কোশ্চেন আসতে পারে। ওই যে বললাম যে লোগোস শব্দের অর্থ কি? চিন্তা বা ভাষা। লোগোস শব্দের অর্থ কি? চিন্তা বা ভাষা। আর যুক্তিবিদ্যাকে আবার কি বলা হয়? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। তবে আমরা এই যে আবিধানিক অর্থ কিন্তু অবশ্যই চিন্তা বা ভাষা অ্যান্সার করব, আমি কিন্তু বলে দিছি বারবার। চিন্তা বা ভাষা এটা আবিধানিক অর্থ। আর যুক্তিবিদ্যাকে বলা হয় কি? বলা হয় ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান। ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিজ্ঞান যুক্তিবিদ্যাকে বলা হয়, এটা একটা সংজ্ঞার মধ্যে গেল। আর যখন আবিধানিক অর্থ মানে মিনিং কিন্তু শর্ট হয়, মিনিংটা শর্ট হয়, সেটা চিন্তা বা ভাষা, এটা আমরা লিখবো। এবং চিন্তা বা ভাষা কোত্থেকে আসছে? এর আগের কিন্তু আমি একটা লিখেছিলাম যে লজিক শব্দ লোগোস, লোগোস আবার লজাইকের কি বিশেষণ, এটা কিন্তু বলে দিয়েছি এখান থেকে আসবে। এই দেখো এখানে চলে আসছে। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। এই লজিক, এই যে খ নাম্বার লজিক, ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। লজিক শব্দটা এসেছে লগস থেকে। লগস শব্দ আবার লজিক শব্দের কি বিশেষণ। ঠিক আছে, এগুলো আমরা কিন্তু পড়েছি, এগুলো পড়ে নিব। তো এর যতটুকু আলোচনা করেছি এগুলো তোমরা আরেকটু দেখে নিবা, পিডিএফ পেয়ে যাবা, যারা যারা শেয়ার করেছো সবগুলোই পেয়ে যাবা। এরপরে আমরা একটুখানি চ্যাপ্টার ওয়াইজ সিকিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করি। হ্যাঁ, সিকিউ নিয়ে আলোচনা করব যেন আমরা এখানে এখানে প্রত্যেকটাই পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, সবগুলোই পাবা। এই আমাদের এই পিডিএফ এ সবগুলোই আছে। তো আমরা একটু চলে যাই সিকিউ নিয়ে আলোচনা করার ক্ষেত্রে, আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ দেখি আলোচনা করা যায় কিনা। আচ্ছা, আমরা নতুন একটা পিডিএফ এ চলে যাই। আসো, ও এটাতে তো ছিলাম। এনিওয়ে একটু টাইম দাও, আমরা যাচ্ছি। এটা তো আইসিটি, একটু টাইম দাও। ওফ নো, ওই পিডিএফটা কই? মেইনটা আচ্ছা, কোনটা? হাই হাই, কই একসাথে রাখবেন না, আমি তো খুঁজে পাই না। গুড। এটা এটা তো শেষ। কই
পাইছি পাইছি ভাই। আচ্ছা পাইছেন? আচ্ছা দেখছেন, আমি তো পাইলাম না। এটা না, এটা না, এটা না। সামনে কথা বললাম, বের করতেছি। এনে আমরা একটু পিডিএফটা বের করে নিই। আমরা যে আলোচনাটা করলাম, তোমরা কি করবা, ওই যে ফার্স্ট চ্যাপ্টারের যে মূল বেসিক আলোচনাটা, ওই যে বই থেকে তোমরা একটুখানি রিডিং করে নিবা, ওইখান থেকে বেশ কয়েকটা এমসিকিউ চলে আসবে এবং সেই সাথে সিকিউ গুলো আমরা পড়ে ফেলবো। এরপর আসো আমরা এই কোন চ্যাপ্টার গুলোতে বেশি এফোর্ট দিতে হবে আর ওই চ্যাপ্টার ওয়াইজ কি ধরনের সিকিউ আসতে পারে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের পিডিএফটা খুঁজতে একটু সময় লেগে গেছে। যাই হোক, ওভারঅল আমরা একটু দেখি এরপরে কি কি জিনিস পড়বো আমরা একটুখানি এইটা দেখার চেষ্টা করি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোন চ্যাপ্টার গুলো সেগুলো আমরা একটু দেখব। আসো এইখানে একটু খেয়াল করো, দেখো এই অধ্যায় 1, এই অধ্যায় একটা পরিচিতি, এখান থেকে একটা সৃজনশীল 100% আসবে, এখান থেকে একটা সৃজনশীল 100% আসবে। হ্যাঁ, এখান থেকে একটা সৃজনশীল পাবে, একটা থেকে দুইটা আসে, তবে একটা শিওর পাচ্ছ। তবে এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসতে পারে, যে যুগ বিভাজন, কোন যুগের দার্শনিক, লোগোস শব্দের অর্থ কি, আবিধানিক অর্থ কি, এই জিনিসগুলো আসতে পারে। তো এগুলো আমরা খুব ভালোভাবে পড়বো। যুক্তিবিদ্যার জনক, এগুলো আমরা পড়বো, এখান থেকে কমন পেয়ে যাবা। এরপরে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, এখান থেকে সিকিউ কোশ্চেনটা হবে, এমসিকিউ কোশ্চেন খুবই কম হয়, এমসিকিউ কোশ্চেন খুবই কম হয়, তবে দেওয়া থাকে যে নিচের কোনটি যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত। তোমার নীতিবিদ্যা আছে, তারপরে সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞানে অনেক বিষয় থাকে, গণিত থাকে, বিজ্ঞান থাকে, এগুলো আছে। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের এই থার্ড চ্যাপ্টার। এইখান থেকে 2 থেকে 3টা সিকিউই চলে আসে। এই থার্ড চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা সিকিউ চলে আসে, 2টা থাকবে, মিনিমাম 2টা থাকবেই। কারণ এই থার্ড চ্যাপ্টার হচ্ছে এই যুক্তিবিদ্যা প্রাণ, যুক্তির উপাদান। যুক্তির উপাদান হচ্ছে এই যুক্তিবিদ্যা, পুরো সাবজেক্টটারে হচ্ছে একটা প্রাণ। কারণ এইখানে মূলত এটা হচ্ছে ব্যাকরণ, এটা হচ্ছে মূলত ব্যাকরণ। কারণ এইখানে যে বিষয়গুলো শেখানো হবে, এই জিনিসগুলো যদি না জানো তাহলে পুরো যুক্তিবিদ্যা তোমার জন্য টাফ হয়ে যাবে বোঝা। তো তোমরা অলরেডি পড়ে ফেলেছো, আমি মনে করি যে তোমরা এই বিষয় সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখো। তো সেই ক্ষেত্রে এখানে আমরা অবশ্যই এইটা পড়বো, এই যুক্তির উপাদান অবশ্যই পড়বো। এরপরে সহায়ক যেটা থাকবে, বিধায়ক, এটা পড়বো। অনুমান চ্যাপ্টার থেকে আসবে। অনুমান 2 ধরনের হয়, আরোহ অবরোহ, আরোহ অবরোহ, এই 2 ধরনের অনুমান পড়বো আমরা। আবার দেখবা যে সেকেন্ড পার্টে মূলত ওই আরোহ অনুমান নিয়ে বেশি কথা বলা আছে বা আলাপ আলোচনা আছে, এটা পড়বো। অবরোহ অনুমানের প্রকারভেদ আছে। অবরোহ অনুমানকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মাধ্যম আর একটা অমাধ্যম। মাধ্যম অনুমানকে আমরা ওইখানে আলোচনায় কি পাই, সহানুমান পাই, মাধ্যম অনুমানের সহানুমান পাই। আর যেটা অমাধ্যম অনুমান, সেখানে কিন্তু আবার 10 প্রকার আছে, আবর্তন, প্রতিবর্তন, প্রতি আবর্তন, তাই না, আবর্তিত প্রতিবর্তন, এগুলো আমরা কিন্তু পড়েছি, অন্তরাবর্তন, এগুলো আমরা পড়েছি। তবে আমরা মূলত ওই 3টা 4টা বেশি করে পড়বো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, আর লাস্টে যেটা প্রতীকী যুক্তিবিদ্যা। এই 8টা চ্যাপ্টারের মধ্যে আমরা এইটা খুব বেশি ভালো করে পড়বো। অবরোহ অনুমান পড়বো, আরোহ অনুমান, আরোহ অনুমানের ভিত্তি এটা পড়বো, প্রতীকী যুক্তিবিদ্যা পড়বো। এই চ্যাপ্টারগুলো সিকিউর জন্য খুব ভালো করে পড়বো। এখান থেকে সিকিউ আমাদের 7টা কমন এসে যাবে, এখান থেকে সিকিউ 7টা কমন আসবে। আর বাকিগুলো তো কিন্তু থাকবেই, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থাকবে, তবে বেশি বেশি যেগুলো থেকে থাকবে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি। তাহলে চলো আমরা একটু সিকিউটা দেখার চেষ্টা করি যে কি ধরনের সিকিউ আসতে পারে। আমরা বিভিন্ন বোর্ড এর আলোকে আমরা একটু আলাপ আলোচনা করার চেষ্টা করব। এইটা যদি তোমরা একটু খেয়াল করো, ভালো করে দেখো, এইটা একটু খেয়াল করো। এখানে আমরা একটু বোর্ড কোশ্চেন সলভ করার চেষ্টা করি। যদি তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পাও, দেখো খেয়াল করো এখানে কি বলা আছে। দেখো এখানে আমরা একটা সিকিউ কিভাবে সলভ করতে আমরা একটু বলে দিই। দেখো আতিক ও মাসুদ 2 বন্ধু, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি করছে, পড়াশোনা করছে। আতিক ভালো ফলাফল করলেও সে এই বিষয়ে আরো উচ্চতর শিক্ষা গ্রহণের আগ্রহী। অন্যদিকে মাসুদ একজন দক্ষ পাইলট হিসেবে সুনামের সাথে বিমান চালনা করে যাচ্ছে। এখন
এই প্রথম দেখো কোশ্চেনটা যুক্তিবিদ্যার জনককে, এটা আমরা সবাই পারবো। অ্যারিস্টটল হচ্ছে যুক্তিবিদ্যার জনক, যুক্তিবিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। এই কথা লিখে দিলে 1 মার্কস, 1 মার্কস কমন। এই কেউ কেউ দুষ্টামি করে কমেন্ট করছে যে পড়তে ভালো লাগে না। পড়তে ভালো না লাগলে উৎসনে যাও, যেখানে খুশি সেখানে চলে যাও, তবে পড়তে হবে। এনিওয়ে, তাহলে আমরা 1 মার্কস কমন পেয়ে গেছি। 1 মার্ক আমাদের কমন, এটা 1 মার্ক কমন যুক্তিবিদ্যার জনককে। এরপর দেখো যে লজিকের ব্যুৎপত্তি অর্থ ব্যাখ্যা করো। লজিকের ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। এটা কিন্তু আমরা এক লাইনে অ্যান্সার করলে হবে না। এটা আমরা প্রথম লাইনে মূল কথাটা লিখবো এবং পরের লাইনগুলোতে আমরা ওইটাই একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। তাহলে আমরা এখান থেকে 2 মার্কস পেয়ে যাবো। তাহলে লজিকের ব্যুৎপত্তিগত অর্থ কি? একটু আগেই আমি যখন এমসিকিউ সলভ করাচ্ছিলাম তখন বলে দিয়েছিলাম যে এই লজিক হচ্ছে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ, যেটা কোথা থেকে এসেছে, কোথা থেকে এসেছে বলতো? এই লজিক শব্দটা ওই যে লোগোস, লোগোস শব্দ থেকে এসেছে। লোগোস হচ্ছে লজাইক থেকে এসেছে। লজাইকের বিশেষণ হচ্ছে লোগোস। এইটার আবার অর্থ কি? লোগোস শব্দের অর্থ হচ্ছে ভাষা বা চিন্তা, ভাষা বা চিন্তা। এই কথাগুলো এক লাইনে লিখবা, লিখে তারপরে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে আমাদের এইটায় 2 মার্কস পেয়ে গেলাম। এরপরে আসো, এই যে সৃজনশীলের ক এবং খ, এইটা অ্যান্সার করার সাথে সাথে আমরা বুঝে গেলাম যে এটা ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করেছে। এইটা ফার্স্ট চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করেছে। এই কেউ বলছে এমসিকিউ পড়ান, আমি সিকিউটা একটু ধরাই দিই, তারপরে এমসিকিউ পড়াবো। এমসিকিউ পড়াবো, কোনো সমস্যা নেই। তো এখানে দেখো, উদ্দীপকে আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোন দিকটিকে নির্দেশ করে আলোচনা করো। এখন আমরা এই যুক্তিবিদ্যায় যে বিষয়টা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে, এটা কি? চিন্তার উন্মোচন হচ্ছে। কি হচ্ছে? চিন্তার উন্মোচন হচ্ছে। তাহলে যুক্তিবিদ্যার কোন বিষয়টাকে নির্দেশ করছে? যুক্তিবিদ্যা আতিকের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোন দিকটিকে নির্দেশ করছে? যুক্তিবিদ্যার মূল লক্ষ্যটা কি? আতিক কি করেছে? আতিক হচ্ছে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সে পড়াশোনা করছে। আর আতিক আরো বেশি জানার জন্য কি করছে? উচ্চতর ডিগ্রি গ্রহণ করবে। তো এই যে জানার, আমি একটা বিষয় জানি, এই জানার থেকে আরো অতিরিক্ত যখন জানতে যাব তখন কিন্তু যুক্তির প্রয়োজন আছে। তাহলে যুক্তিবিদ্যার জিনিসটাকে আমরা এর সাথে রিলেট করতে পারছি। যখন আমরা অনেক কিছু জানি, কিন্তু সেই জিনিসটাকে আরো উচ্চতর ভাবে জানার ক্ষেত্রে আমরা কি করি? যুক্তিবিদ্যার প্রয়োগ করি বা যুক্তির প্রয়োগ করি। তো সেই ক্ষেত্রে তোমরা অনেকে শুনে থাকবা যে পিএইচডি নাম শুনছো না? পিএইচডির ফুল মিনিং হচ্ছে ডক্টরেট অফ ফিলোসফি। তো ফিলোসফি হচ্ছে এই লজিকের মাদার, যদিও লজিক হচ্ছে ফিলোসফির একটা শাখা। তো উচ্চতর শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রেই এই লজিকটাকে লাগবে। আর দর্শনের প্রাণ হচ্ছে যুক্তিবিদ্যা, দর্শনের প্রাণ হচ্ছে এই লজিকটা। লজিক না থাকলে ফিলোসফি হয় না। তো উচ্চতর শিক্ষাটা আমরা ধরতে পারছি যে যুক্তিবিদ্যার বিষয়টাকে নির্দেশ করছে। তাহলে এইটা, হ্যাঁ, এই জিনিসটা আমরা কি বুঝতে পারছি যে যুক্তিবিদ্যা তাহলে কি করছে? যুক্তিবিদ্যা আমরা কি করি? গঠনমূলক বা তাত্ত্বিক, তথ্যমূলক উচ্চতর শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে তাত্ত্বিক বা গঠনমূলক বিষয়টা আমরা এখানে চলে আসে। কারণ আমরা উচ্চতর যে বিষয়টাকে প্রয়োগ করি না কেন, সেখানে তাত্ত্বিক বা গঠনমূলক কোনো বিষয় আসতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারবো। তারপরে মাসুদের কর্মকাণ্ড যুক্তিবিদ্যার কোনটাকে নির্দেশ করে, এই বিষয়গুলো কিন্তু খুব সহজে আমরা রিলেট করতে পারবো যদি ওই চ্যাপ্টারটা ধরতে পারি যে কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন করছে। তো আই থিঙ্ক এইটা ফার্স্ট চ্যাপ্টার থেকে এরকম কোশ্চেন হতে পারে, তোমরা অ্যান্সার করতে পারবা। এরপরে আমরা একটু চলে যাই। দেখো, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের কিছু সাজেশন আছে। এইখান থেকে যে সাজেশনগুলো দেওয়া আছে, আমি আবারও বলছি, যে সাজেশনগুলো দেওয়া আছে এই সাজেশনগুলো পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবা। কমন না পাইলে তখন বললো যে ভাইয়া যে এটা কেউ বলছে যে টিকে আটকে গেলে আটকে দিই, মানে বুঝলাম না, আটকে যাওয়া কেন? আটকে যাওয়া না জন্যই তো আমি বললাম যে এইভাবে পড়ো, জিনিসটা তোমরা তাহলে ক্লিয়ার হতে পারবা।
আসো, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো যে জ্ঞানমূলক কিছু প্রশ্ন দেওয়া আছে এবং অনুধাবনমূলক কিছু প্রশ্ন আছে। যুক্তিবিদ্যা কাকে বলে এটা আমরা জানি, বস্তুনিষ্ঠ বিজ্ঞান কাকে বলে এটা আমরা পড়বো, যুক্তিবিদ্যার জনককে এটা পড়বো। তারপরে যুক্তিবিদ মিলের মতে যুক্তিবিদ্যা কি, বেশ কয়েকজন যুক্তিবিদ আছেন তারা যুক্তিবিদ্যাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। 5-7টা তোমরা খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করে ফেলো, এখান থেকে কোশ্চেন 100% পাবা, ওইখান থেকে কোশ্চেন আসবে, একটা না একটা আসবেই। তারপরে অনুমান কি, অনুমান কি আমরা এগুলো পড়েছি না, যে কোনো জ্ঞাত বিষয় থেকে অজ্ঞাত বিষয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে অনুমান বলে, এগুলো আমরা পড়েছি। তারপরে যুক্তিবিদ্যা কি, যুক্তিবিদ্যাকে আমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারি, অ্যারিস্টটলের মতো একভাবে, যুক্তিবিদ মিলের মতো একভাবে, তারপরে আই এম কপির মতো একভাবে, যেটাই দাও না কেন সেটা দিয়ে দিবা, সমস্যা নেই। তারপরে যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি, যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান, আবার আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলতে কাকে বলে, তাই না, এই জিনিসগুলো কি। আবার অনুধাবনমূলক দেখো, যুক্তিবিদ্যা কেন কলাবিদ্যা, যুক্তিবিদ্যা কেন কলাবিদ্যা, কলাবিদ্যার বিষয়টা কি, এগুলো বইয়ে কিন্তু আমরা ডিটেলস পড়েছি, তো এই বিষয়গুলো অ্যান্সার করার চেষ্টা করবা। এখানে যে কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলো পড়ে যাবা, এখান থেকে কমন পাবা, না পাইলে ভাইয়ারে গালি দিও যে ভাইয়া হুদাই একটা চাপা মারে গেল, কোশ্চেন তো কমন আসে নাই, এখান থেকে কমন পাবা। আচ্ছা, তো এটা মোটামুটি আমরা বলে দিছি। হ্যাঁ, এরপরে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করি, চলো আমরা অন্য চ্যাপ্টারে চলে যাই। ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলছি, ফার্স্ট চ্যাপ্টার নিয়ে কথা বলবো না, এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, এখান থেকে এমসিকিউ কমন পাবা, এখান থেকে এমসিকিউ কমন পাবা, এগুলো পড়ে যাও, পড়ে যাও, আমি আবার বলতেছি ভাই পরীক্ষার আগে তোমরা পড়ে যাইও, এখান থেকে কমন না পেলে তখন আমার বইলো। এনিওয়ে, কেউ একজন প্রশ্ন করছে যে উত্তর সহ আছে কিনা, উত্তর তোমাদের বই থেকে বের করতে হবে ভাই, হ্যাঁ উত্তর বই থেকে বের করে নেবা, সবগুলোর তো আর দেওয়া পসিবল না, তাই না, তাই তো অনেক বড় পিডিএফ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই, দেখি অন্য 2 চ্যাপ্টারের 2য় নম্বর চ্যাপ্টার। এখান থেকে দেখো কোশ্চেন আসতে পারে, দর্শন কি, শিক্ষা কিভাবে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত, তারপরে ব্যাখ্যা করো, তারপরে তোমার গণিত কিভাবে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। তারপরে আসতে পারে যে চিকিৎসা বিজ্ঞান কিভাবে যুক্তিবিদ্যার সাথে সম্পর্কিত, ব্যাখ্যা করো। এই বিষয়গুলো কিন্তু তোমরা পড়েছো, এগুলো পড়তে পারবা, অ্যান্সার করতে পারবা। আরো কিছু কোশ্চেন দেওয়া আছে দেখো এখানে, অনুধাবন এবং জ্ঞানমূলক, এখান থেকে তোমরা পড়ে নিবা, এই প্রশ্নগুলো পড়ে নিবা, এই প্রশ্নগুলো কিন্তু আসবে। এই প্রশ্ন তোমরা পরীক্ষা দেওয়ার পরে এসে মিলাইও, এই পিডিএফটার সাথে যদি না আসে তখন বলি, এরপরে আরেকটা ক্লাস হবে সেকেন্ড পেপারের জন্য, তখন বললো যে ভাই আপনি কি বলছিলেন হুদাই, কমন তো পড়ে নাই, তখন এটার বিচার বিশ্লেষণ হবে যে আদৌ পড়েছে কিনা। আচ্ছা, এরপরে দেখো তো আমরা কয়েকটা এমসিকিউ দেখার চেষ্টা করি। দেখো এখানে বলছে সত্য সুন্দর মঙ্গলের আদর্শ নিয়ে দর্শনের কোন শাখায় আলোচনা করা হয়। আমরা বলেছিলাম দর্শন, একটু ব্যাখ্যা করে যাই, সেটা হচ্ছে বলেছিলাম যে দর্শন বিষয়টা কি, দর্শন হচ্ছে আমাদের জগৎ ও জীবন সম্পর্কিত যত মৌলিক প্রশ্নাবলী আছে, যত মৌলিক প্রশ্ন আছে সেগুলোর একটা যৌক্তিক অনুসন্ধান কে বলা হয় হচ্ছে দর্শন। এখন দর্শনের 3টা শাখা আছে, দর্শনের প্রধান 3টা শাখা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা। তো এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যুক্তিবিদ্যার ক্ষেত্রে এই যুক্তিবিদ্যাটা আসছে মূল্যবিদ্যা থেকে। মূল্যবিদ্যার আবার 3টা স্ট্রিম আছে বা 3টা ভাগ আছে, মূল্যবিদ্যার 3টা ভাগ আছে, এটা তোমরা পড়েছো। 3টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে আমাদের এই যে নীতিবিদ্যা পড়েছো না, এথিক্স, নীতিবিদ্যা পড়েছো, নীতিবিদ্যা আছে। আর একটা আছে নন্দন তত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাস্থেটিক্স। আর একটা হচ্ছে এই যুক্তিবিদ্যা। তাহলে আমরা কি পাইলাম, নীতিবিদ্যা, তারপরে যুক্তিবিদ্যা, আর একটা হচ্ছে নন্দন তত্ত্ব। এখন এই যে সত্য বা ট্রুথ, যুক্তির কাজই হচ্ছে সত্যর অনুসন্ধান করা, এই ট্রুথ হচ্ছে লজিক, এটাই হচ্ছে আমাদের লজিক। আর যেটা সুন্দর এটা হচ্ছে নন্দন তত্ত্ব বা অ্যাস্থেটিক্স, নন্দন তত্ত্ব। আর যেটা মঙ্গল এটা হচ্ছে আমাদের এথিক্স। তাহলে আমরা পাইলাম যে সত্য সুন্দর মঙ্গলের আদর্শ নিয়ে যে দর্শনের কোন শাখা আলোচনা করে, ওই যে বলেছিলাম 3টা শাখা, জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, আছে কিনা, মূল্যবিদ্যা আছে, এই যে মূল্যবিদ্যা, অ্যান্সার হচ্ছে মূল্যবিদ্যা, এটা আমরা পারলাম। এরপর আসো নেক্সট ওয়ান বলছে যে দর্শনের পরিসর যুক্তিবিদ্যার থেকে কম না বেশি, দর্শনের পরিসর যুক্তিবিদ্যা থেকে কম না বেশি, এটা খুব সহজ কোশ্চেন। কারণ হচ্ছে এখন যদি প্রশ্ন করা হয় যে তোমার আম্মুর বয়স তোমার থেকে বেশি না কম, তখন তুমি কি বলবা, যে আম্মুর বয়স বেশি। সিম্পলি
এই যুক্তিবিদ্যা আসছেই তো দর্শন থেকে, তাহলে দর্শনের পরিসর অবশ্যই বেশি হবে, দর্শনের ফিল্ড বেশি হবে, দর্শনের ফিল্ড বেশি হবে অবশ্যই। যেহেতু দর্শনের একটা শাখা, স্বতন্ত্র শাখা হিসেবে আমরা পেয়েছি যুক্তিবিদ্যাকে, তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শন এর একটা ছোট শাখা, সেই ক্ষেত্রে দর্শনের পরিসরটা যুক্তিবিদ্যার থেকে বেশি। এটা অ্যান্সার করতে পারবো। এরপরে এই পাশে কিছু অ্যান্সার করি, আসো এখানে দেখো, এইটা অ্যান্সার করো তো দেখি। এই 11 নম্বর কোশ্চেনটা একটু অ্যান্সার করো তো সবাই। এথিক্স শব্দের অর্থ কি, এটা একটু অ্যান্সার করো দেখি, পারো কিনা। আমি একটু আগে বলে দিয়েছি, ওইখানে যাই থাকুক ভাই, আমি যেটা হচ্ছি সেটা শুনো। কি বলছো মেহেদি হাসান? ওইখানে হবে মূল্যবিদ্যা। সত্য সুন্দর মঙ্গলের কাজ হচ্ছে মূল্যবিদ্যার, মূল্যবিদ্যা আমি তো বলেই দিচ্ছি। এটা ওইখানে ওইখানে ওইটা ঠিক নাই, ওইখানে জ্ঞান বিদ্যা আছে না, ওইটা ভুল আছে। তোমরা মূল্যবিদ্যা দাগাবা, ঠিক আছে, মূল্যবিদ্যা দাগিয়ে দিবা। এরপর আসো 11 নম্বর কি বলছে? এই এমডি সাজিদ, এটা গান গাওয়ার ক্লাস না। গান গান শোনাইতে তোমরা আমার প্রোফাইলে যাও, অনেকগুলো গান আপলোড করা আছে, ওইখান থেকে শুনে নিও পরে, কোনো সমস্যা নাই। পরে তোমরা শুনে নিও, আমার প্রোফাইলে গান আছে। হ্যাঁ, অনেকে অ্যান্সার করছো। 11 এথিক্স শব্দের অর্থ হচ্ছে আমাদের, আমি কিন্তু বলে দিয়েছিলাম যে মূল্যবিদ্যার 3টা শাখা আছে, একটা সত্য সুন্দর মঙ্গল। এইগুলোকে আমরা যদি একটু ডিসক্রাইব করি, সত্য হচ্ছে লজিক যুক্তিবিদ্যা, আর সুন্দর হচ্ছে নন্দন তত্ত্ব, এবং যেটা মঙ্গল সেটা হচ্ছে এথিক্স বা নীতিবিদ্যা। কোথায়? এই যে খ, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের এই খ, নীতিবিদ্যা। তো আমি এটা আর ইয়া করছি না, নীতিবিদ্যা। হ্যাঁ, এই যে নীতিবিদ্যার আদর্শ কোনটি, নীতিবিদ্যার আদর্শ কোনটা? সত্য, সৌন্দর্য, কল্যাণ নাকি আচরণ? নীতিবিদ্যা কি নিয়ে কথা বলে? নীতিবিদ্যা কি নিয়ে কথা বলে? এথিক্স জিনিসটা কি? আচরণের মূল্যায়ন, আচরণের মূল্যায়ন করে হচ্ছে নীতিবিদ্যা। তাহলে এখানে আমরা অবশ্যই আচরণ দাগাবো, মানে ঘ। এটা আমরা অবশ্যই কি দাগাবো? আচরণের দাগা। আর একটা যে বহুপদী সমাপ্তি সূচক, এটা একটু দেখো, বহুপদী সমাপ্তি সূচক। এই একটা কোশ্চেন, এমসিকিউ 3 ধরনের হয়, এটা তোমরা জানো? এমসিকিউ 3 ধরনের হয়, এমসিকিউ হয় 3 ধরনের। এক হচ্ছে জ্ঞানমূলক, যেটা বলা যায় আর কি, মানে সাধারণ, যেটা সাধারণ নৈবিত্তিক যেটা হয়, 4টা অপশন দেওয়া থাকে, ওখানে আর কোনো কিছু না, জ্ঞানমূলক যেটাকে বলা হয়। আর একটা আছে কি অভিন্ন তথ্যভিত্তিক, অভিন্ন তথ্যভিত্তিক, যেটা উদ্দীপক দেওয়া থাকে সেখান থেকে অ্যান্সার করতে হয়। আর একটা কি বহুপদী সমাপ্তি সূচক, বহুপদী সমাপ্তি সূচক, এটা একটা কোশ্চেন থাকে। এই যে দেখো, এই যেখানে দেওয়া আছে, এখানে কি বলছে যে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা উভয়ই কি, নীতিবিদ্যা যুক্তিবিদ্যা উভয়ই কি হতে পারে, কি হতে পারে বলতো? বস্তুনিষ্ঠ বিজ্ঞান, ব্যবহারিক বিজ্ঞান, আদর্শনিষ্ঠ বিজ্ঞান, কোনটা? যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, এগুলো তো অবশ্যই আদর্শনিষ্ঠ হবে, এগুলোর অ্যান্সার হবে আদর্শনিষ্ঠ। এই পিডিএফ তো পাবা, পিডিএফ অবশ্যই পাবা, আমি তো বলে দিয়েছি যে পিডিএফ পাবা, কিন্তু ক্লাস শেয়ার করে আমাদের ইনবক্সে মেসেজ করো, শেয়ার ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করো, একটা স্ক্রিনশট নিয়ে মেসেজ করো, তাহলে তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এরপরে আসো, আমরা এইখান থেকে কিছু পড়ে ফেলেছি, এরপরে আমরা পড়বো, এরপরে আমরা পড়বো আচ্ছা, এরপরে আসো, আচ্ছা তোমরা যারা কমেন্ট করতেছো 10টার পরে পিডিএফ পাবে, হ্যাঁ অবশ্যই পাবে, অবশ্যই পাবে, সেন্ড করে দিও তাহলে পেয়ে যাবা। আচ্ছা, আমরা এইখানে একটু দেখি, এখানে যতগুলো যতগুলো কি আছে কোশ্চেন আছে, দেখো এখানে একটা আইসিটি তোমরা কোশ্চেন কিন্তু অলরেডি পরীক্ষা দিয়ে আসছো। দেখো এখানে কি বলছে, আলু কোথায় থাকে? আলু কোথায় থাকে? আলু বাজারে থাকে। এই আলু সে আলু না, এই আলু সেই আলু না, এটা হচ্ছে আমরা আইসিটি পড়ছি না যে ALU আলু, এই আলু জিনিসটা কি? এই আলু আমরা পড়েছি না? আলু, আলুর পূর্ণরূপ জানি, তোমরা তো পরীক্ষা দিয়েছো, বলো তো এই আলুর পূর্ণরূপ কি? ALU, ALU আলুর পূর্ণরূপ কি?
আচ্ছা, কারিমা আক্তার, যারা পড়ছো তারা তো ভালো করছো, যারা পড়ছো ভালো, আর যারা পড়ো নাই এগুলো পড়ে ফেলবা, এবং পরীক্ষা দেওয়ার মানে পরীক্ষা হলে যাওয়ার আগে এই জিনিসগুলো যেন রিভিশন দিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তাড়াতাড়ি করাবো, ঠিক আছে? তো অ্যারিথমেটিক লজিক ইউনিট, তাই না? তো এইটা কোথায় থাকে? যুক্তিবিদ্যায়, নন্দন তত্ত্বে, নীতিবিদ্যা নাকি কম্পিউটারে? 26 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করো। 26 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করো তো। এই আলু কোথায় থাকে? আলু কোথায় থাকে? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, তাই না? এটা মূলত থাকে কম্পিউটারে। আমি কিন্তু এই যে আইসিটির কথা বলতেছিলাম, এই আলু থাকে কম্পিউটারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো আরেকটা কোশ্চেন আছে আমাদের, যে এই যে শিক্ষার সাথে এডুকেশনের সাথে কিভাবে এই যুক্তিবিদ্যা সম্পর্কিত, এটা কিন্তু কোশ্চেন আসতে পারে। তাহলে শিক্ষা জিনিসটা কি? এডুকেশন শব্দটির উৎপত্তি হয়েছে কোথা থেকে? একটা ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার থেকে, তাই না? এটা কিন্তু আমরা দেখেছি বা পড়েছি। তো এইখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে তোমরা একটু চেষ্টা করবে এগুলো পড়ে যাওয়ার জন্য। এখানে বেশ কিছু দেওয়া আছে এমসিকিউ, তোমরা এগুলো পড়বা। এই যে এখানে উদ্দীপকের কিছু আছে, এগুলো পড়ে নিবা। এরপরে আমরা একটু তৃতীয় অধ্যায়ে চলে যাই, যেটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা একটু আলাপ আলোচনা করার চেষ্টা করি। আচ্ছা, তোমাদেরকে আমি একটু প্রশ্ন করব। এখানে একটু দেখো, 1 নাম্বার যে একটা সৃজনশীল সাজানো আছে, সিকিউ পড়াচ্ছে। হ্যাঁ, সিকিউ এমসিকিউ সবই পড়াবো ভাই। এমসিকিউ তোমরা তো সলভ করবাই, সাথে আমি কিছু সলভ করাই দিই। আর তোমরা পিডিএফ পাবা, অধৈর্য হওয়ার কিছু নাই। আমি বললাম ক্লাস শেষ হওয়ার পরে তোমরা পিডিএফ পেয়ে যাবে, এটা নিয়ে এত টেনশন করার তো কোনো কিছু নাই, তোমরা পিডিএফ পাবা। তোমরা এখন যে কাজটা করবা সেটা হচ্ছে, এইখানে একটা কোশ্চেন আছে, পদের ব্যাক্তার্থ কি? এইটা একটু কোশ্চেনে কমেন্টে লিখে দাও তো, দেখি তোমরা পারো কিনা। এটা একটু কমেন্টে লিখো যে পদের ব্যাক্তার্থ কি। একটা পদের দুইটা দিক থাকে, একটা হচ্ছে জাত্যার্থ আর একটা হচ্ছে ব্যাক্তার্থ। তো জাত্যার্থ কি আর ব্যাক্তার্থ কি এগুলো পড়েছো না? এগুলো কিন্তু 3rd চ্যাপ্টার মানে যুক্তির উপাদানের একটা বেসিক আলোচনার মধ্যে এগুলো আসে। তো এগুলোকে আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এখানে বলছে যে শীতের সকালে সূর্য যতই উপরের দিকে উঠতে থাকে শীতের তীব্রতা ততই কমতে থাকে, আবার বিকেলে সূর্য যতই নিচের দিকে নামতে থাকে শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। এই যে কমা বাড়া, এই যে পদের ব্যাক্তার্থ কি? এই ব্যাক্তার্থ 1 নাম্বার কোশ্চেন মানে ক নাম্বার কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি যে এটা 3rd চ্যাপ্টার থেকে কোশ্চেন করা হয়েছে। এবং 3rd চ্যাপ্টার থেকে এই দেখো, এই যে উদ্দীপকটা কি জিনিসকে নির্দেশ করেছে, যে কমা বাড়া কথা কোথায় পেয়েছি? ব্যাক্তার্থ এবং জাত্যার্থের যে হ্রাস বৃদ্ধি, একটা বাড়লে আর একটা কমে। আমরা পড়ছিলাম না 4টা নিয়ম আছে ব্যাক্তার্থ জাত্যার্থের হ্রাস বৃদ্ধির, 4টা নিয়ম আছে। যদি জাত্যার্থ বাড়ে তাহলে ব্যাক্তার্থ কমে, যদি জাত্যার্থ কমে তাহলে ব্যাক্তার্থ বাড়ে, আবার যদি ব্যাক্তার্থ কমে জাত্যার্থ বাড়ে, আবার যদি ব্যাক্তার্থ বাড়ে জাত্যার্থ কমে। এই যে একই কথা ঘুরে পেঁচায় 4 বার করে 4টা নিয়ম দেওয়া হয়েছে, জাত্যার্থ ব্যাক্তার্থ। তাহলে আমরা এইখানে দেখো, সূর্য যতই উপরে উঠবে, সূর্য যতই উপরের দিকে উঠতে থাকে শীতের তীব্রতা ততই কি থাকে? কমতে থাকে, আবার বিকেলে সূর্য যতই নিচের দিকে নামতে থাকে শীতের তীব্রতা ততই বাড়তে থাকে। এই যে কথাটা হ্রাস বৃদ্ধি, সূর্য উপরে উঠলে শীত কমে, সূর্য নিচে নামলে শীত বাড়ে। এই যে হ্রাস বৃদ্ধি, এই বিষয়টাকে আমরা তো খুব সহজেই ধরতে পারবো যে এটা জাত্যার্থ ব্যাক্তার্থের হ্রাস বৃদ্ধির সাথে সম্পর্কিত। এই কিরে, এটা কি? সোহাইবা সিনথিয়া, ভালো হয়ে যাও বুঝছো? আচ্ছা, অনেকে অ্যান্সার করছো। পদের ব্যাক্তার্থ কি আর জাত্যার্থ কি? জাত্যার্থ হচ্ছে গুণের দিক আর ব্যাক্তার্থ হচ্ছে পরিমাণের দিক। একটা পদের দুইটা দিক থাকে, একটা হচ্ছে গুণ কোয়ালিটি। আমরা বাজারে কোনো কিছু কিনতে গেলে, ধরো কাঁচা সবজি কিনতে গেছি, ফার্স্ট অফ অল আমরা দেখি যে কোয়ালিটি কেমন, এন্ড সেকেন্ড আমরা দেখি যে এটা পরিমাণে কত আছে। যদি অল্প কিছু পরিমাণ থাকে আমরা কিন্তু কিনতে চাই না, যদি বেশি পরিমাণ থাকে তখন কিনতে চাই। আবার বেশি পরিমাণ থাকলেই যে কিনবো এমনটা না, কোয়ালিটি যদি ভালো হয় তখন কিনবো। তাহলে একটা পদের দুইটা দিক, একটা হচ্ছে জাত্যার্থ এটা গুণকে নির্দেশ করে, আর একটা হচ্ছে ব্যাক্তার্থ এটা হচ্ছে পরিমাণকে নির্দেশ করে। এটা তোমরা পড়েছো, গুড। এরপর আসো, ঢাকা, সততা, অন্ধত্ব পদগুলো জাত্যার্থক নয় কেন? আচ্ছা, জাত্যার্থক অজাত্যার্থক পদ কিন্তু আমরা দেখেছি। এখন এই যে ঢাকা, এই ঢাকা কথাটাকে কি আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি? এটা তো একটাই আছে, এটার কি প্রসারতা আছে? নাই। আবার এটার কি কোনো গুণ আছে? নাই। সততা, অন্ধত্ব এইগুলোকে আমরা কি করতে পারি না? গুণান্বিত করতে পারি না, এগুলো নিজেই একটা গুণ।
নিজে একটা গুণ, এগুলোকে আর নতুন করে গুণান্বিত করা যায় না, বা এটার প্রসারতা দেখানো যায় না, বা এটা সংখ্যার দিকে কি করা যায় না, প্রকাশ করা যায় না। যে অন্ধ, একটা মানুষ অন্ধ, এখন কত অন্ধ এটা তুমি কিভাবে বুঝাবা? একটা মানুষ অন্ধ, সে কতটুকু অন্ধ? এখন বলবা যে কেউ ঝাপসা ঝাপসা দেখে, তাকে কি অন্ধ বলবো? না, অবশ্যই বলবো না। কেন বলবো না? কারণ সে তো কিছু না কিছু দেখতে পায়। যে একদমই দেখতে পায় না, মানে একদম অন্ধকার দেখতে পায়, তখন তাকে আমরা বলি অন্ধ। এখন এই অন্ধত্বটাকে কিন্তু আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। তাহলে এগুলো হচ্ছে অযাত্রার্থক পদ বা যাত্রার্থক নয়, এগুলো আমরা বলতে পারি। এই দেখো, এখানে বলছে উদ্দীপকের সূর্যের ওঠানামা বা বাড়াকমার সাথে, তাপমাত্রা বাড়াকমার সাথে পাঠ্যপুস্তকের কোন বিষয়ের মিল রয়েছে তা তোমার উত্তরের সপক্ষে মূল্যায়ন করো। এখন এই জিনিসটা আমরা পড়েছি যে যাত্রার্থ ব্যাক্তার্থ এর সাথে কিন্তু রিলেটেড, তাহলে এটা আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো, খুব সহজেই আমরা এটা অ্যান্সার করতে পারবো। মেহেদি হাসান, করুক পোলাপান, যা করে করুক, সমস্যা নাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে বুঝবা। হ্যাঁ, এনিওয়ে, কেউ বলছো বানান ভুলে মার্ক কাটা যাবে কিনা? দেখো, বানান ভুলটা এটা হচ্ছে দৃষ্টিকটু। 3-4টা বানান যদি একটানা ভুল হতে থাকে, তখন কিন্তু টিচাররা ইজিলি মার্ক কেটে দেয়। মানে যেখানে তুমি 3 পাবে সেখানে 2 দিয়ে দেবে। এটা সবসময় চেষ্টা করবে, 1টা-2টা বানান ভুল হইতেই পারে, এটা কোনো সমস্যা না, কিন্তু একটানা যখন ভুল হবে, একটা প্রশ্নের মধ্যে তুমি 3-4টা বানান ভুল করে ফেলছো, তখন কিন্তু 1 মার্ক কাটা যেতে পারে। তো এটা আমরা শিখলাম। এরপরে আরেকটা আছে হচ্ছে 3 অধ্যায় আরেকটা বিষয় আছে, এই দেখো, সংযোজক। একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে? এটা একটুখানি তোমাদেরকে আলাপ আলোচনা করে দিই। এটা আলাপ আলোচনা আমার মনে হয় সিকিউ এর থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ হবে। সেটা হলো এই যুক্তিবিদ্যার যে 3য় চ্যাপ্টার, মানে প্রথম পেপারের 3rd চ্যাপ্টার, এইখানে ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার, এখানে আমরা বেশ কিছু জিনিস পাই। একটা হচ্ছে পদ, শব্দ, বাক্য, যুক্তিবাক্য, যাত্রার্থ, ব্যক্তার্থ, তারপরে আমরা কি ব্যাপ্যতা, অব্যাপ্যতা, তারপরে এই যাত্রার্থ ব্যক্তার্থ হ্রাস বৃদ্ধি, তারপরে পদ আবার কত ধরনের হইতে পারে। পদ কত ধরনের হইতে পারে? পদ 2 ধরনের হয়। কি কি? একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর একটা বিধেয় পদ। আবার একই কথা যখন আমরা অবরোহ অনুমানের কি অনুমানে যাব? মাধ্যম অনুমানে যাব। অবরোহ অনুমানের একটা পার্ট হচ্ছে, ভাগ হচ্ছে মাধ্যম অনুমান। সেই মাধ্যম অনুমানের আবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সহানুমান। সহানুমান, সেখানে আবার পদ 3 প্রকারের হয়। কি 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 এগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে সাধ্য পদ, প্রধান পদ বা সাধ্য পদ, প্রধান পদ বা সাধ্য পদ, আর একটা আছে কি অপ্রধান পদ বা পক্ষপদ, এবং 3rd যেটা সেটা হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। তাহলে পদ সহানুমানে গিয়ে 3টা, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে পদ 2টা। সহানুমানে পদ 3টা, যুক্তি বাক্যের ক্ষেত্রে পদ 2টা। এখন এইখানে আমরা কি পড়বো? যে একটি যুক্তিবাক্যে কয়টি পদ থাকে? 100% 2টা পদ থাকে। যদি এই কোশ্চেনটাই ঘুরাই ফিরাই দেয়, কিভাবে দিতে পারে? এখন বলতে পারে যে একটি যুক্তিবাক্যের কয়টি অংশ, তখন তোমরা আবার পণ্ডিতি কইরা 2টা লিখো না। একটা যুক্তিবাক্যের 3টা অংশ থাকে। কি কি? এই দেখছো অলরেডি যে 3টা পদ থাকে। কি কেউ একজন বলছো আর কি, এখন কে বলছো জানি না। যুক্তিবিদ্যা অনেক কঠিন, তোমরা আসলে পড়ো নাই, সেভাবে পড়ো নাই। আমি কিন্তু এই পেজে ক্লাস নিচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা ক্লাসে স্টুডেন্ট ছিল পেইড বেসের, তারা ভালো করবা আই থিঙ্ক, কারণ আমি প্রত্যেকটা বিষয় পড়িয়েছি। এনিওয়ে, যারা নতুন যুক্ত হয়েছে, আমাদের সাথে ছিলেন আগে থেকে বা কোন রকম পড়ে আসছো, এখন পাস করার টেকনিকটা হচ্ছে এগুলো ফলো করো। এখান থেকে পড়লে, এটা পড়লে অ্যাটলিস্ট ভালো একটা মার্কস নিয়ে পাস করতে পারবা, এটুকু গ্যারান্টি দেওয়া যায়। আর যারা ভালো রেজাল্ট করবা, তারা তো মাস্ট বইও পড়বে, এটাও পড়বা। আর এইটা বই থেকেই নেওয়া, এটা বাইরে কোনো থেকে নেওয়া না, এখানে বোর্ড কোশ্চেন আছে। যাই হোক, মাইনুল ইসলাম নয়ন, তোমার যদি ক্ষুধা লাগে তুমি যাইতে পারো, তোমার ক্ষুধা লাগলে তুমি যাইতে পারো, কারণ আমার যতটুকু পড়ানো ততটুকু পড়াইতেই হবে, এর বাইরে আমি যাইতে পারি না, তাই না? এনিওয়ে, তাহলে যেটা বলছিলাম যে একটি যুক্তিবাক্যের পদ 2টা, কিন্তু অংশ 3টা। কি কি অংশ? উদ্দেশ্য পদ, বিধেয় পদ, আর মাঝখানে একটা থাকে সংযোজক। তাহলে অংশ 3টা, অংশ 3, পদ 2, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। আবার বলছি, একটা যুক্তিবাক্যের অংশ 3টা, উদ্দেশ্য পদ, বিধেয় পদ, মাঝখানে হচ্ছে সংযোজক।
আর যদি বলে শুধুমাত্র পদের কথা তাহলে দুইটা পদ, একটি যুক্তিবাক্যের দুইটা পদ থাকে, উদ্দেশ্য পদ এবং বিধেয় পদ। মাঝখানে যে সংযোজক ওটাকে কিন্তু আমরা পদ বলি না, ওটা উপাদান কিন্তু পদ না। আই থিঙ্ক তোমরা বুঝেছো। আচ্ছা, এখন এখানে আমরা মোটামুটি আলোচনা করলাম। এরপরে যে আরো কিছু আসে কোশ্চেন, যে জ্ঞানমূলক, যে শব্দ কত প্রকার। এখানে দেখো একটু আমি পড়াই দিই, শব্দ কত প্রকার। যুক্তিবিদ্যার ক্ষেত্রে শব্দ আর পদের পার্থক্য কি? শব্দ ভার্সেস হচ্ছে পদ, পদ, শব্দ ভার্সেস হচ্ছে আমাদের পদ। পদ কি আর শব্দ কি, এই জিনিসটা একটু দেখো। এই বিশ্বকাপ খেলার মতো, খুব সহজ, খুব সহজ। সকল পদই শব্দ, সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ না। একটা পদের মধ্যে অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু একটা শব্দে অনেকগুলো পদ থাকতে পারে না। একটা পদে অনেকগুলো শব্দ থাকতে পারে, কিন্তু একটা শব্দে অনেকগুলো পদ থাকতে পারে না। সকল পদই শব্দ, কিন্তু সকল শব্দই পদ না। পদ হতে গেলে গুণাবলী লাগবে। কি কি গুণাবলী লাগবে? হয় উদ্দেশ্য হবে, না হয় বিধেয় হবে। একটা যুক্তিবাক্যের হয় উদ্দেশ্য হিসেবে অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে হবে। তাহলে পদ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গেছি। পদ দুই প্রকার, উদ্দেশ্য পদ, বিধেয় পদ। কিন্তু সহানুমানে গিয়ে আমরা তিন প্রকারের পদ পড়েছি, ওটা পরবর্তী আলোচনায় আসবে। এখন এই শব্দ হচ্ছে তিন প্রকার। যুক্তিবিদ্যার শব্দ তিন প্রকার আমরা পড়েছিলাম না? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ আর পদনিরপেক্ষ শব্দ। এই ক্যাটাগরিমেটিক ওয়ার্ড, হ্যাঁ, ক্যাটাগরিমেটিক ওয়ার্ড, এই ক্যাটাগরিমেটিক ওয়ার্ড, সিন ক্যাটাগরিমেটিক ওয়ার্ড, এগুলো ইংরেজি টার্ম, আমি বাংলায় বলি। পদযোগ্য শব্দ, যে শব্দগুলো একাকী, কারো সহযোগিতার দরকার নাই, একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন মানুষ, ফুল, গোলাপ, এগুলো আমরা একাকী ব্যবহার করতে পারি। আমরা যদি বলি যে গোলাপ হয় ফুলের রানী, এই যে গোলাপ কথাটাকে ব্যবহার করছি। আর স্বপদযোগ্য শব্দটা কি? একাকী ব্যবহৃত হবে না, কারো সহযোগিতা লাগবে। যেমন মনে করো টিটা খানাখানি, এখন টি হয় সুন্দর, এটা কি হইলো? হইলো না। আমি যদি বলি যে লোকটি হয় সুন্দর বা মেয়েটি হয় সুন্দর, এই যে টি মেয়ের সাথে যুক্ত হয়ে বসেছে, যার কারণে এটা হচ্ছে স্বপদযোগ্য শব্দ। কি কি আছে? টিটা খানাখানি, গুলো, এগুলো। আচ্ছা, এরপর আছে পদনিরপেক্ষ, যেগুলো কারো সহযোগিতাও বসে না, আবার একাকেও বসতে পারে না, তার মানে কোথাও বসেই না, যুক্তিবাক্যে কোথাও বসে না। যেমন মনে করো যে আমাদের ওই আবেগ সূচক বা বিস্ময় সূচক কিছু শব্দ আছে, যে হুররে, তারপরে উ আ ইত্যাদি শব্দ, এগুলো। এনিওয়ে, তো আমরা মোটামুটি এটুকু বললাম। জাত্যার্থক কাকে বলে? জাত্যার্থ কাকে বলে? যে আমরা পড়েছিলাম গুণ, একটা পদের গুণের দিককে বলা হচ্ছে জাত্যার্থ। সার্বিক সদর্থক যুক্তিবাক্য কি? যুক্তিবাক্যের কিন্তু প্রকারভেদ আছে, যুক্তিবাক্যের প্রকারভেদ আছে। আমরা গুণ অনুযায়ী দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি সদর্থক আর একটা নয়ার্থক। আবার পরিমাণ অনুযায়ী দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সার্বিক আর একটা বিশেষ। এই গুণ এবং পরিমাণ, এই দুইটাকে মার্জ করে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। একটা সার্বিক সদর্থক, সার্বিক নয়ার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নয়ার্থক। এইগুলোকে আমরা আবার ইংরেজি লেটার, 5টা ভয়েল আছে, তার মধ্যে 4টা ব্যবহার করি, এ, ই, আই, ও। ইউটা ব্যবহার করি না, ইউটা ব্যবহার করি না। তো এই যে এ হচ্ছে সার্বিক সদর্থক, মানে সকলকে বুঝাবে, আবার পজিটিভ স্বীকার করবে। এটা হচ্ছে সকলকেই বুঝাবে কিন্তু অস্বীকার করবে। যেমন মনে করো যে এটা বলবে যে কোনো মানুষ নয় অমর, তাহলে অমরত্ব বিষয়টাকে মানুষের সম্পর্কে অস্বীকার করে নিচ্ছে, তাহলে এটা নেগেটিভ, সার্বিক নেগেটিভ। আবার এটা হচ্ছে বিশেষ সদর্থক, মানে নির্দিষ্ট কিছু বুঝাবে, মানে কিছু কথা থাকবে যে কিছু কিছু শিক্ষক হয় কবি, এটা স্বীকার করবে। আবার ও যুক্তিবাক্য কি? এটাও বিশেষ নয়ার্থক হবে, কিছু শিক্ষক নয় কবি, এই কথাটা। তাহলে এটা আমরা বুঝতে পারছি, এ, ই, আই, ও, এইগুলো আমরা পড়বো। এইগুলোর সাথে আবার রিলেটেড আছে পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতা কি? পদের প্রসারতা, পদ কত দূর যেতে পারে, প্রসারতা কতটুকু। এখন এইগুলোর সাথে আমরা যুক্তিবিদ সুইনবার্ন একটা সূত্র দিয়েছিলেন যে পদের ব্যাপ্যতা কিভাবে মনে রাখতে পারি। একটা হচ্ছে এ এর সাথে এস, ইর সাথে বি, এন এর সাথে আই এর সাথে এন, আর ওর সাথে হচ্ছে পি। তার মানে এস মানে হচ্ছে সাবজেক্ট ব্যাপ্য, এই যুক্তিবাক্যে সাবজেক্ট ব্যাপ্য, প্রেডিকেট অব্যাপ্য। তোমরা পরীক্ষায় প্রশ্ন এইভাবে পেতে পারো, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। এখন এটা এইভাবে দেওয়া থাকবে আর এটা এরকম থাকবে,
আবার কিছু আছে এরকম থাকবে, এরকম থাকবে যে এরকম চিত্র থাকবে, এটা সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। এখন বলবে যে চিত্র 1, এটা হচ্ছে চিত্র 1 আর এটা চিত্র 2। এখন বলবে যে উদ্দীপকের চিত্র 1 কোন যুক্তি বাক্যকে নির্দেশ করছে, তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো এবং উদাহরণ সহ এটা ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই ক্ষেত্রে আমরা কি বলবো, এটা হচ্ছে সাবজেক্ট ব্যাপ্য, সাবজেক্ট ব্যাপ্য আর প্রেডিকেট অব্যাপ্য, ফাঁকা আছে মানে অব্যাপ্য, তার মানে এটা হচ্ছে এ যুক্তি বাক্য। আবার এখানে দেখো দুইটাই ব্যাপ্য, দুইটা ব্যাপ্য কখন হয়েছে, এই যে বি, বি মানে হচ্ছে বোথ, ই যুক্তি বাক্যের দুইটাই ব্যাপ্য, সাবজেক্ট প্রেডিকেট দুইটাই ব্যাপ্য। আর আই যুক্তি বাক্যে কোনোটাই ব্যাপ্য না, নট, এন, এই যে এসি ভিন্ন একটা সূত্র দিয়েছে যুক্তিবিদ সুইনবার্ন, এগুলো তোমরা পড়েছো, আই থিঙ্ক তোমরা এটা খুব সহজে মনে রাখতে পারবা। এখানে যতগুলো বিষয় আলোচনা করেছি এখান থেকে কোশ্চেন থাকবে, আই থিঙ্ক তোমরা এগুলো ভালো করে পড়ে পরীক্ষার হলে যাবা। আবার আরেকটা দেখো, পদের ক্ষেত্রে সাপেক্ষ আর নিরপেক্ষ বুঝো। সাপেক্ষ কি আর নিরপেক্ষ কি? সাপেক্ষ মানে ডিপেন্ডেন্সি, একটা আরেকটার উপর নির্ভর করে, আর নিরপেক্ষ যেটা সেটা কারোর উপর নির্ভর করে না। যেমন মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল, মানুষ হয় মরণশীল। এখন মানুষ হয় মরণশীল, এই মরণশীলতা কি মানুষের কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে? মানুষ মরবে, এটাই স্বাভাবিক, এটা কারোর উপর নির্ভর করে না। আর যদি বলি যে সকল কি বলা যায়, কোন কোন ব্যাচেলর নয় পিতা, মানে বিয়ে করে না এবার পিতা, এটা এই অর্থে বললাম, অনেকে আবার বিয়ে সাথে না করে বাচ্চা কাচ্চা হয়ে যায়, এটা অ্যাক্সিডেন্ট, এটা স্কিপ করো। এনিওয়ে, যাই হোক, পিতা পুত্র সাপেক্ষ পদ কেন? পিতা পুত্র সাপেক্ষ পদ কেন? নির্ভর করতেছে একটার উপরে। পিতা হইতে গেলে পুত্র থাকতে হবে, আর পুত্র থাকলেই তার পিতা আছে, সেটা পরিচয় থাকুক বা না থাকুক, পরিচয় থাকুক বা না থাকুক, পিতা হতে গেলে পুত্র থাকতে হবে, আর পুত্র হলেই তার পিতা থাকবে। এখন পুত্র মানে শুধুমাত্র পুত্র না, মেয়ে হতে পারে, কন্যা হতে পারে, তাহলে দুইটা সাপেক্ষ বা নির্ভরশীল, একটা আর একটার উপর নির্ভর করে। তো এটা আমরা বুঝলাম। এখানে মোটামুটি বেশ কিছু ইয়ে আসবে, এমসিকিউ আসবে। এখানে দেখো একটা এমসিকিউ, আমি কয়েকটা এমসিকিউ সলভ করে দিই। এখানে টার্ম, এই টার্ম শব্দটা দেখো, টার্ম, টার্ম হচ্ছে পদের ইংরেজি প্রতিশব্দ। এটা ল্যাটিন একটা ওয়ার্ড আছে টার্মিনাস, ল্যাটিন একটা ওয়ার্ড আছে টার্মিনাস, সেই টার্মিনাস থেকে এসেছে, এই যে টার্মিনাস, টার্মিনাস থেকে এসেছে। এইটার অর্থ হচ্ছে সীমা, এটার অর্থ হচ্ছে সীমা বা প্রান্ত, সীমা বা প্রান্ত দুইটাই কিন্তু নাম। প্রান্ত একজনের নাম হতে পারে, ছেলের নাম, আবার সীমা একটা মেয়ের নাম, দুইটাই নাম। তবে এই সীমা মানে হচ্ছে, সাপোজ আমরা আবার ওই কি বলে, বাঁশ বেশি পছন্দ করি, বাঁশই এঁকে দিলাম। হ্যাঁ, এই বাঁশের দুইটা প্রান্ত আছে, বাঁশের দুইটা প্রান্ত আছে। তো এই যে বাঁশের দুইটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, এই দুই প্রান্তে যেগুলো বসে সেগুলো কিন্তু পদ বলি। এটা হচ্ছে সাবজেক্ট প্রান্ত, এটা হচ্ছে প্রেডিকেট প্রান্ত। তো এই প্রান্ত বা সীমাই হচ্ছে টার্মিনাস, প্রান্ত বা সীমাই হচ্ছে টার্মিনাস। এনিওয়ে, তাহলে আমরা মোটামুটি এটা শিখলাম, টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, এটা আমরা অ্যান্সার করে দিব। এরপরে আরো কিছু এমসিকিউ আমরা দেখি। এই দেখো, এখানে একটা আসছে যে টার্মিনাস শব্দটি কোন ভাষা থেকে এসেছে। আমি তো বলেই দিলাম, টার্মিনাস শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, ল্যাটিন শব্দ থেকে এসেছে। আচ্ছা, যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? একটু আগেই পড়াচ্ছিলাম, যুক্তিবিদ্যার শব্দ কত প্রকার? শব্দ কত প্রকার? 3 প্রকার। আসো, এই যে 3, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদনিরপেক্ষ শব্দ। আমার ক্লাসগুলো, এই যে আগের যেগুলো ক্লাস নিয়েছি, এই ক্লাসগুলো যারা করেছো তাদের জন্য খুব সহজ হবে। হ্যাঁ, তাদের জন্য খুব সহজ হবে এই জিনিসগুলো তোমাদের পড়ার ক্ষেত্রে, ঠিক আছে? এনিওয়ে, তো তোমরা পাবা, হ্যাঁ পিডিএফ তো পাবাই। বারবার কেন পিডিএফ এর কথা জিজ্ঞেস করো? শেয়ার করো, শেয়ার করে ডান লিখে একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ দাও, তোমরা পেয়ে যাবা। আচ্ছা, এরপরে
এইখানে দেখো একটা আছে যে নিচের কোনটি পদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ দেখো চারটা অপশন আছে, আ, শালুক, বইটি, ঘড়িগুলো। কোনটা পদযোগ্য শব্দ? পদযোগ্য শব্দ মানে কারো সহযোগিতার দরকার হয় না। যেমন মনে করছে শালুক, শালুক হয় এক জাতীয় ফল, শালুক হয় এক জাতীয় ফল। তাহলে শালুক কথাটা আমরা কারো সহযোগিতা ছাড়াই ব্যবহার করতে পারছি। তো এটা হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ। পদনিরপেক্ষ শব্দ কি? যেটা আমরা কোথাও ব্যবহার করি না, যেমন এই যেখানে আ কথাটা আছে। আবার দেখো বইটি, ঘড়িগুলো, এই যে গুলো, টিটা, খানাখানি, এগুলো বলেছিলাম যে সহপদযোগ্য শব্দ। তো মোটামুটি আমরা এগুলো পড়লাম। এইখানে এইটা একটা আসবে, দেখো যে পদের ব্যক্তার্থ 15 নম্বর বলছে কি পদের ব্যক্তার্থ জাত্যর্থের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে। পদের ব্যক্তার্থ জাত্যর্থের মধ্যে কোন ধরনের সম্পর্ক রয়েছে এটা আমরা একটু পড়বো। হ্যাঁ, এখানে বলছে যে এইটা মূলত বিপরীতমুখী, একটা বাড়লে আর একটা কমে, এইটা কমলে ওইটা বাড়ে। মানে ঝগড়াটে স্বামী স্ত্রী সম্পর্কের মতো। বুঝতে পারছো? এই একটা জোক মনে পড়ে গেল তোমাদের এই ক্ষেত্রে। একজনে প্রশ্ন করছে যে আপনারা তো নতুন বিয়ে করছেন, তা আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন? তখন সে বলতেছে যে আপত্তিকর সম্পর্ক। তখন সে হুমকি খেয়ে গেছে, কি বলে যে আপত্তিকর সম্পর্ক মানে বুঝলাম না। বলছে আমি যাই বলি না এখন আমার বউ তাতে আপত্তি করে, তো সম্পর্কটা হচ্ছে আপত্তিকর। এখানে বিষয়টা হচ্ছে এইরকম যে একটা যদি ডানে বলে তাহলে বামে যায়, বামে বললে ডানে যায়, মানে বিপরীতমুখী। জাত্যর্থ ব্যক্তার্থ এই দুইটা বিষয় হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাহলে আমরা এটা অ্যান্সার করব। এখানে সেম জিনিস, কিভাবে হ্রাস বৃদ্ধি ঘটে? বিপরীত নিয়মে, এটা আমরা করে দেব। আচ্ছা, তারপরে যে মা মেয়ে কোন ধরনের পদ? মা মেয়ে, মা হতে গেলে অবশ্যই মেয়ে থাকতে হবে বা ছেলে থাকতে হবে। আবার মেয়ে হইলেই তার মা আছে, অবশ্যই আছে, আকাশ থেকে তো আর পড়ে নাই বা মাটি ফেটে তো বের হয় নাই। তাহলে মা মেয়ে এটা হচ্ছে সাপেক্ষ পদ। আবার শিক্ষার্থী শিক্ষক, শিক্ষার্থী শিক্ষক সাপেক্ষ পদ। আমার যদি শিক্ষার্থী না থাকে আমি কিসের শিক্ষক? আবার শিক্ষার্থীরা আছে বলে শিক্ষক আছে, শিক্ষার্থীরা আছে বলে শিক্ষক আছে, মানে একটা আর একটার উপর ডিপেন্ড করে, সাপেক্ষ পদ, এটা আমি বলেছি। তো মোটামুটি এটা আমরা শিখতে পেরেছি। এরপরে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। এখান থেকে যা পড়িয়েছি তোমরা পিডিএফ থেকে পড়ে নিবা। তাহলে এটা আমরা পড়লাম। এরপরে আসো বিধেয়ক, চতুর্থ অধ্যায় বিধেয়ক। আমাদের 8টা চ্যাপ্টার, তো এখানে এই দুষ্ট পোলাপান একটু পড়াশোনায় মনোযোগ দাও, এইসব ভাবি টাবি গল্প বাদ দাও, ঠিক আছে? এগুলো কোনো কিছু নাই। সো হাসতে হাসতে পড়াইলে একটু মজা লাগে, নাহলে পড়াইতে পড়াইতে আমি নিজেই বোরিং হয়ে গেলে তোমাদের কেমনে পড়াবো বলো তো? পড়াইতে পড়াইতে আমি যদি বোরিং হয়ে যাই তাহলে তোমাদের কেমনে পড়াইবো? সেই জন্য পড়াই, তোমরাও হাসো আমিও হাসি, তাহলে পড়াটা আমাদের ইন্টারেস্টিং হবে। ছাত্র ছাত্রী, ছাত্র ছাত্রী এটা সাপেক্ষ পদ না, কারণ ছাত্র থাকলেই যে ছাত্রী থাকবে বিষয়টা এমন না। যেমন মনে করো গার্লস স্কুলে, গার্লস স্কুলে ছাত্র আছে বা গার্লস কলেজে ছাত্রী আছে কিন্তু ছাত্র নাই, তাহলে এটা কি সাপেক্ষ হইলো? হইলো না। এটা একটা আর একটার উপর ডিপেন্ড করতেছে না। ছাত্রী হওয়ার জন্য কি ছাত্র থাকতে হবে? না, ছাত্র হওয়ার জন্য ছাত্রী থাকতে হবে না, ওই ছাত্রী মেয়ে থাকলেই হবে। কিন্তু পিতা পুত্র এটা অবশ্যই লাগবে, নিরপেক্ষ পদ। আচ্ছা, এখন এই বিধেয়ক জিনিসটাকে আমরা একটু আলোচনা করে দিই, তারপরে আমরা সিকিউ তারপরে এমসিকিউ আলোচনা করব। বিধেয়ক জিনিসটা কি? বিধেয়ক জিনিসটা হচ্ছে একটা সম্পর্কের নাম। কিসের নাম? সম্পর্কের নাম। কার সম্পর্ক? ওই যে বললাম যে একটা সম্পর্ক আপত্তিকর সম্পর্ক, এই আপত্তিকর সম্পর্কটার নামে হচ্ছে বিধেয়ক। আপত্তিকর সম্পর্কের নামে হচ্ছে বিধেয়ক। এবং বিধেয়কের কাজটা কি? দেখো, সাবজেক্ট এবং প্রেডিকেটের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটাকে বলা হয় এই প্রেডিকেবলস বা বিধেয়ক। বিধেয়কের ইংরেজি শব্দ হচ্ছে প্রেডিকেবলস, বিধেয়কের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রেডিকেবলস। এই প্রেডিকেবলস বা বিধেয়ক এটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে একটা সম্পর্ক আছে, একটা মাখো মাখো সম্পর্ক আছে, সেই সম্পর্কটার নামই হচ্ছে বিধেয়ক। যেমন মনে করো আমরা বলি কিছু জীব হয় মানুষ, কথাটা একটু ভালো করে খেয়াল করো, কিছু জীব হয় মানুষ। এখন এই মানুষ এবং জীবের মধ্যে একটা সম্পর্ক আছে। মানুষ হচ্ছে জীবের একটা শ্রেণী, একটা শ্রেণী, এবং এই শ্রেণীটাকে আমরা কি সম্পর্কে বিভক্ত করতে পারি? জীব যেহেতু বেশি, জীবকে জাতি ধরবো, আর মানুষ যেহেতু জীবের থেকে কম। এখন জীব মানে শুধুমাত্র মানুষ তাই না, জীবের মধ্যে যার জীবন আছে সেই জীব,
গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, তেলাপোকা, টিকটিকি যা কিছু আছে সবকিছু জীব, যার জীবন আছে সেই জীব। আর মানুষ হতে গেলে কিন্তু মানুষের দুইটা জাত্যার্থ আছে, একটা হচ্ছে জীববৃত্তি আর একটা বুদ্ধিবৃত্তি, এই দুইটা থাকবেই, না থাকলে কিন্তু মানুষ বলতে পারি না। তো যে বিষয়টা বললাম সেটা হচ্ছে এই দুইটা পদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, মানুষ কিছু জীব হয় মানুষ, এই জীবটা বেশি তার মানে এটা জাতি, আর মানুষ যেহেতু কম সেটা হচ্ছে উপজাতি। তার মানে সংখ্যায় যেটা বেশি হবে সেটা জাতি, সংখ্যা যেটা কম সেটা হচ্ছে উপজাতি। এখন এই সম্পর্কে অ্যারিস্টটল বিধায়ককে 4 ভাগে ভাগ করেছিলেন, কিন্তু পরফিরি উনি আবার একটু বেশি বোঝে, 1 লাইন বেশি বোঝে। উনি বলেন অ্যারিস্টটল সাহেব তো ভালোই বলেছেন কিন্তু এটা পরিপূর্ণ হয় নাই। বিধায়ক বা এই উদ্দেশ্য এবং বিধায়ের মধ্যে যে সম্পর্ক সেটা 5 প্রকারের। কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার কি সেগুলো আমরা একটু শিখব। আমি একটু লেখার চেষ্টা করি এখানে। পরফিরির একটা ছক আছে, তোমরা যদি দেখো, প্রথমে আমরা যেটা পাই সেটা হচ্ছে জাতি, হ্যাঁ জাতি। এর নিচে যেটা আছে সেটা হচ্ছে উপজাতি। তারপর যেটা আছে বিভেদক লক্ষণ, এরপরে আছে হচ্ছে উপলক্ষণ, এরপরে আছে হচ্ছে অবান্তর লক্ষণ। এই জিনিসগুলো আমি যখন ক্লাস নিয়েছিলাম, পেইড বেসিক স্টুডেন্ট যারা ছিল তারা এটা পড়েছে, হ্যাঁ। তো এই জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ, এই যে 5টা প্রকারভেদ, এই 5 ধরনের সম্পর্ক উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে আছে। এখন অনেকে কি করে, বিধেয়ক এবং বিধায়কে একসাথে মিলাই ফেলে, একই সংজ্ঞা দিয়ে ফেলে। বিধেয়ক এক জিনিস আর বিধেয় এক জিনিস। বিধেয়ক একটা ক আছে আর একটা উন্তস্থ আছে। তো বিধেয় যেটা মানে প্রেডিকেট যেটা, সেটা হচ্ছে আমরা কি জানি যে উদ্দেশ্য কাকে বলে আর বিধেয় কাকে বলে। যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট বা উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। আর উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান, যেমন মনে করো যে কি বলে, এই পাশে একটা ছেলে, এই পাশে একটা মেয়ে, এই দুইটা ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেই সম্পর্কটার নাম হচ্ছে বিধেয়ক। তোমরা আবার দুষ্টামি করে অনেকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু নিতে পারো। এই শ্রাবণ ইসলাম, সবই পড়াচ্ছি, সিকিউ এমসিকিউ সবগুলোই চেষ্টা করছি পড়ানোর জন্য, সাথে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দিচ্ছি যেন তোমাদের এই জিনিসগুলো একটু রিভিশন হয়ে যায়। তো এটা আমরা কি শিখলাম যে জাতি, উপজাতি, বিভেদক লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ, এইগুলো 5 প্রকারের সম্পর্ক। কে বলেছেন? পরফিরি বলেছেন। এরকম এমসিকিউ আসতে পারে, এগুলোর ব্যাখ্যা আছে বিশাল, তোমরা বই থেকে পড়ে নিবে অবশ্যই, কারণ পুরো চ্যাপ্টার তো আলোচনা করা সম্ভব হবে না, যতটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করছি। তো এখানে দেখো বেশ কিছু অনুধাবনমূলক এবং জ্ঞানমূলক প্রশ্ন আছে, এগুলো তোমরা বই থেকে সুন্দর করে বের করে পড়ে নিবে। যে প্রশ্নগুলো আছে এখান থেকে, আমি আবারও বলে দিচ্ছি, যতগুলো প্রশ্ন দেওয়া আছে এখান থেকে 100% কমন থাকবে। যদি কমন না থাকে, এই যে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, এগুলো 100% কমন থাকবে। এখন বলবা যে ভাইয়া ওই উদ্দীপক তো মিলে নাই, উদ্দীপক মিলবে কি? উদ্দীপক তো বানাই দিবে, ওইটা তোমার বইয়ের সাথে রিলেট করতে হবে, টপিক সেম থাকবে, উদ্দীপকটা বইয়ের সাথে রিলেট করতে হবে। কিভাবে রিলেট করবো বলে দিচ্ছি, ক খ প্রশ্ন দেখবা যে ক খ প্রশ্ন কোন চ্যাপ্টার থেকে দিছে, ওইটা থেকেই তুমি অ্যান্সার করবা, তাহলে তোমাদের এক্সাক্ট অ্যান্সার হয়ে যাবে। তো এইগুলো আমরা পড়ে ফেলবো, এরপরে আসি আমরা দেখি নেক্সট চ্যাপ্টার একটু দেখি। অনুমান কি? অনুমান 2 ধরনের। এটা আমি তোমাদের না পড়ে, সিকিউ না পড়ে, সিকিউটা দেখে নিও, এখানে দেওয়া আছে বেশ কয়েকটা। অনুমান 2 প্রকার, একটা হচ্ছে অবরোহ অনুমান আর একটা আরোহ অনুমান। যুক্তিবিদ্যাও 2 প্রকারের, একটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা আর একটা হচ্ছে আরোহ যুক্তিবিদ্যা। এখন এই যে অনুমান কাকে বলে? একটা জ্ঞাত বিষয় বা জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, সেটাকে অনুমান বলে। অনুমান 2 প্রকারের, আরোহ, অবরোহ। এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আছে। তো এই জিনিসগুলো আমরা একটু এমসিকিউর মাধ্যমে সলভ করার চেষ্টা করে দেখি আমরা পারি কিনা। এই দেখো, খেয়াল করো, কয়েকটা এমসিকিউ দেখো। জানা থেকে অজানা গমনের প্রক্রিয়াকে কি বলে? বললাম তো মাত্র, জানা থেকে অজানা যে যাওয়ার একটা প্রক্রিয়া, সেটাকেই তো আমরা অনুমান বলি।
এটা হচ্ছে অনুমান। এরপরে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয়, ওই যে প্রথম নাম্বার যে এমসিকিউ করিয়েছিলাম, দেখো কোথায় কোথায় আসছে প্রশ্নটা, কোথায় আসছে। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান, এগুলো আমাদের পড়তে হবে। এই মাইনুল ইসলাম, তুমি অবরোহ বানান ঠিক লেখো নাই, অবরোহ বানান ঠিক লেখো নাই, রয় ওকার দিতে হবে, ঠিক আছে, রয় ওকার দিতে হবে। ওকে, তো আমরা যেটা কি বললাম যে যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান। এইখানে খেয়াল করো, অনুমানের মাধ্যমে প্রাপ্ত নতুন বাক্যকে কি বলা হয়। প্রথমে আমরা একটা আশ্রয় বাক্য নিই, যে পাশের বাসায় কি হচ্ছে, পাশের বাসায় ধোঁয়া উঠতেছে। এখন পাশের বাসায় ধোঁয়া উঠতেছে, ওই ধোঁয়া দেখে আমরা অনুমান করতে পারি যে সেখানে আগুন লাগছে। তাহলে এই সিদ্ধান্তটা কি আগুন লাগা, তার মানে অনুমানের মাধ্যমে যে নতুন একটা বাক্য আমরা পাই সেটাকে আমরা বলি সিদ্ধান্ত। কি বলো? এনিওয়ে, আবার দেখো যে পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহন, পরোক্ষ জ্ঞানের অন্যতম বাহনই হচ্ছে অনুমান। যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় অনুমান। তাহলে যুক্তিবিদ্যা ওই যে কোন জ্ঞানের অন্বেষণ করে, পরোক্ষ জ্ঞান, কিন্তু এটা কিন্তু প্রত্যক্ষ জ্ঞান না। অনুমান মানেই পরোক্ষ জ্ঞান, অনুমান মানেই পরোক্ষ জ্ঞান, প্রত্যক্ষ জ্ঞান না। আবার এরপরে ওই আরোহ অনুমান, দেখো আমি কিন্তু বলেছিলাম যে অনুমান কাকে বলে, অনুমানের প্রকারভেদ। অনুমান দুই প্রকার, অবরোহ আরোহ। আরোহ অনুমান কাকে বলে, অবরোহ অনুমান কাকে বলে, এগুলো তোমরা পড়েছো, এগুলো নিয়ে আমি বেশি কথা বলতে চাচ্ছি না। যেটা আমরা শিখবো সেটা হচ্ছে এই আরোহ অনুমানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত। প্রকৃতকেও তিন ভাগে করছে, অপ্রকৃতকেও তিন ভাগে ভাগ করা হয়েছে। তার মানে প্রথমে দুই ভাগে তারপরে তিন ভাগে, প্রথমে দুই ভাগে তারপরে তিন ভাগে। তো এখানে দেখো অপ্রকৃত আরোহ কত প্রকার, তিন প্রকার। আমরা এটা লিখবো যে কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক হয়, আশ্রয় বাক্য বেশি হয়, সিদ্ধান্ত কম হয়। কোন অনুমানে, অবরোহে নাকি আরোহে? অবশ্যই কি অবরোহে, তাই না? অবরোহ মানে নিচের দিক কমে আসা, অবরোহ মানে কমে আসা, আর আরোহ মানে উপরের দিক বেশি হওয়া, আরোহ মানে উপরের দিক বেশি হওয়া। এগুলো কিন্তু আমরা পড়ে ফেলবো, এগুলো খুব ভালো করে পড়বা। যতগুলো বিষয় আলোচনা করছি এখানে এমসিকিউ গুলো সুন্দর করে পড়ে যাবা, এখান থেকে কমন পেয়ে যাবা। এরপরে যে অবরোহ অনুমানের ক্ষেত্রে আমরা বেশ কিছু আলোচনা দেখেছি, সেখানে কি আছে, সেখানে আছে মাধ্যম অনুমান, অমাধ্যম অনুমান। অবরোহ অনুমান দুই প্রকার, মাধ্যম অমাধ্যম। মাধ্যম অনুমান ওইটার মধ্যে আমরা সহানুমান পাই, সহানুমানের ক্ষেত্রে আমরা কি পাই, তিন ধরনের পথ পাই, আমি এর আগে আলোচনা করেছিলাম। আর যেটা অমাধ্যম অনুমান সেটা আবার 10 প্রকারের আছে, তার মধ্যে আমরা তিন প্রকার ভালো করে পড়বো, আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন, ঠিক আছে? এইগুলো আমরা পড়বো। এগুলো পড়লে এই যে এখানে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলো পড়বো। আজকের মূল ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা কিছু কিছু বিষয় আমি আলোচনা করব, সিকিউ গুলো একটু বুঝিয়ে দিব, এমসিকিউ কিছু সলভ করে দিব, এবং এই পুরো পিডিএফটা তোমরা পড়লে, আমি এইটা বলছি না যে 100-তে 100 আসবে, এটা আমি কখনোই বলবো না, কিছু কিছু বিষয় থেকেই যায়, তবে 90% এইখান থেকে এই শুধুমাত্র এই পিডিএফ এর এমসিকিউ গুলো পড়লে, শুধুমাত্র পিডিএফ এর এমসিকিউ গুলো পড়লেই একজন স্টুডেন্ট যদি সবগুলো পড়ে যায়, সে মিনিমাম মিনিমাম 25টা এমসিকিউ কারেক্ট করে আসতে পারবে, 25টা এমসিকিউ কারেক্ট করে আসতে পারবে যদি শুধুমাত্র এই পিডিএফ এর এমসিকিউ গুলো পড়ে যায়। এনিওয়ে, তো এই জিনিসগুলো তোমরা একটু পড়বা। এরপরে আরেকটা বিষয় আছে, আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি। আরোহ অনুমান, আরোহ অনুমানের ভিত্তি। একজন বলছে স্যার 6 অধ্যায় কঠিন। 6 অধ্যায় পড়াইতে গেলে পুরো 2 ঘন্টার একটা ক্লাস লাগবে। 6 অধ্যায় অনেক বড়, তোমরা ইতিমধ্যেই করেছো। আমরা আমাদের বেসিক তো পড়তেই হবে, বেসিক ছাড়া কখনোই হবে না। আর এমসিকিউর জন্য এই পিডিএফটা এনাফ, আমি বলে দিলাম এমসিকিউর জন্য পিডিএফটা এনাফ, এর বাইরে দরকার নাই। সিকিউর জন্য কিছু কিছু বেসিক তোমার জানতেই হবে, না জানলে তুমি পারবা না। তবে এমসিকিউর জন্য এগুলো অবশ্যই পড়ে যাবা। আর আরোহ অনুমান, আরোহ অনুমানের ভিত্তি। আরোহ অনুমানের ভিত্তি দুই ধরনের হয়, আরোহ অনুমানের ভিত্তি দুই ধরনের, একটা হচ্ছে আকারগত আর একটা বস্তুগত। আকারগত, বস্তুগত। আকারগত ভিত্তি আবার কি আছে, এই জিনিস যেগুলো ভালো করে তুমি যদি না জানো তাহলে হবে না, এই জিনিসগুলো খুব ভালোভাবে তোমাকে পড়তে হবে। তো এই জিনিসটা পড়বা, আরোহ অনুমান এবং আরোহ অনুমানের ভিত্তি। আরোহ অনুমান কাকে বলে, এর ভিত্তি কি, এগুলো পড়ে নেবা।
আচ্ছা, এরপরে আর একটা আলোচনা আছে, এটা একটু দেখাই দিই তোমাদের। লাস্টের যেটা প্রতীকী যুক্তিবিদ্যা, এখানে খুব সহজ করে কামরুজ্জামান সুমন, না আসলে জরিমানা নিও আমার কাছ থেকে। 25টা যদি না আসে আমার কাছ থেকে জরিমানা নিও। 25টা কেন, এটা বেশিও আসতে পারে, কিন্তু বললাম যে মিনিমাম 25টা তোমরা অ্যান্সার করে আসতে পারো শুধুমাত্র এইটা পড়লে। ছয় অধ্যায়ে 3টা পড়বা বলছি না, 3টা আমি তো বলে দিছি কি কি পড়তে হবে। আবর্তন পড়বা, প্রতিবর্তন পড়বা, আবর্তিত প্রতিবর্তন পড়বে, এই 3টা পড়ে যাবা, এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবা। আবর্তন, প্রতিবর্তন, আবর্তিত প্রতিবর্তন। আর যেটা সহানুমান আছে, সহানুমান জিনিসটা পড়ে যাবা। সহানুমানের কয়টা পদ থাকে, সহানুমানের কয়টা আশ্রয় বাক্য থাকে, কয়টা সিদ্ধান্ত থাকে, সহানুমান কাকে বলে। তারপরে সেখানে আবার কিছু আছে তোমার সংস্থান আছে বা ফিগার। সংস্থান, 4 ধরনের সংস্থান আছে। সংস্থান কাকে বলে? ওই যে মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে, সেটা মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে অনুমানটি যে আকার ধারণ করে সেটাকে সংস্থান বলে। এরকম 4 ধরনের সংস্থান আছে, এগুলো বইয়ে পাবা, তোমরা পড়বা এগুলো। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা কি পড়বো, প্রতীকী যুক্তিবিদ্যায় আমরা কি পড়বো। এখন আসো আমরা সম্বন্ধের ভিত্তিতে যুক্তি বাক্যকে 2 ভাগে ভাগ করা যায়। সম্বন্ধের ভিত্তিতে একটা হচ্ছে সাপেক্ষ আর একটা নিরপেক্ষ। সাপেক্ষ জিনিসটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে 1 নাম্বার, একটা হচ্ছে প্রাকল্পিক। প্রাকল্পিক, হ্যাঁ। আর একটা 2 নাম্বার হচ্ছে বৈকল্পিক। এইটা একটু বেসিক জিনিসটা আমি একটু পড়াই দেই, তাহলে এই চ্যাপ্টার থেকে যেভাবে কোশ্চেন আসুক অ্যাটলিস্ট অ্যান্সার করতে পারবা। এই প্রাকল্পিক জিনিসটা কি? প্রাকল্পিক কথাটাই কি থাকবে? যদি, যদি ডট ডট এখানে কিছু থাকবে, তারপরে তাহলে। আর বৈকল্পিক যেটা, বিকল্প থাকবে, হয় ডট ডট, না হয়, হয় ডট ডট, না হয়। এখন এটা এক্সাম্পল দেই। প্রাকল্পিক জিনিসটা কি? যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি তাহলে কথা থাকলে বুঝবে এটা প্রাকল্পিক। প্রাকল্পিকের সাইন হচ্ছে ইমপ্লাইজ, এই যে এইভাবে। এটাকে আবার অনেক সময় নাল বলা হয় আর কি। নাল মানে ঘোড়ার পায়ের খুর, অশ্ব খুর, ঘোড়ার পায়ের নিচে খুর লাগানো থাকে লোহার, এরকম দেখতে। এটাকে বলা হয় ইমপ্লাইজ, ইমপ্লাইজ, ঠিক আছে? এটাকে বলা হয় ইমপ্লাইজ। ইমপ্লাইজ এই কথাটার অর্থ হচ্ছে যদি তাহলে, যদি তাহলে। তখন আর একটা হচ্ছে কি বৈকল্পিক। বৈকল্পিক থাকে হচ্ছে ভির মতো, এটাকে বলা হয় ভেল, এটাকে বলা হয় ভেল। ভেল এরকম চিহ্ন থাকলে বুঝবা যে হয় না হয় কথা আছে। তাহলে এখানে দেখো পি ভেল কিউ, পি ভেল কিউ, এখানে আমি বললাম যে পি, সুতরাং কিউ। এইটা থেকে আমরা কিভাবে অনুমান বুঝতে পারি একটু এইটা খেয়াল করো। এটা আমি একটু বুঝাই দিই, আসো। এটা সুতরাং আমরা দিলাম যে পি ভেল কিউ, লাল কালি দিয়ে লিখি। দেখো এই যে পি ভেল কিউ, পি সুতরাং কিউ, এই কথাটা যে লিখলাম, এই কথাটা দ্বারা কি বুঝাইলাম? হয় আমি চা খাবো, না হয় আমি কফি খাবো। হয় আমি চা খাবো, না হয় আমি কফি খাবো। তাহলে আমরা কি দেখলাম যে আবার যদি বলি যে হয় আমি গান শুনবো, না হয় আমি পড়াশোনা করব, তাহলে পি ভেল কিউ, আমি গান শুনেছি, তাহলে আমি কি করব? পড়াশোনা করবো না। আমি এটা নেগেটিভ দিতে পারি, নেগেটিভ দিতে পারি। এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন। এভাবে দেওয়ার অর্থ হচ্ছে নেগেটিভ চিহ্ন। তাহলে আমি কি করব না? আমি যদি পড়ি তাহলে আমি গান শুনবো না, তাহলে আমি পড়েছি তাহলে আমি গান শুনবো না। সুতরাং নট কিউ, পি ভেল কিউ, পি, সুতরাং নট কিউ। আর একটা কি দেখো, পি ইমপ্লাইজ কিউ, আমি বললাম যে কিউ, সুতরাং পি। যদি তুমি আসো তাহলে আমি যাব, তুমি এসেছো সুতরাং আমি যাব। কথাটা বোঝা গেছে? তো এই যে পি ভেল কিউ মানে ভেল, এবং এই যে এখানে আমি 3টা ইয়া শিখাই দিলাম তোমাদের। এই জিনিসটা আরেকটু ক্লিয়ার করি। এই যে 3টা চিহ্ন, এটা হচ্ছে ভেল, সরি এটা হচ্ছে ইমপ্লাইজ, এটা হচ্ছে ভেল, আর এটা হচ্ছে নেগেটিভ চিহ্ন। এটা হচ্ছে নট, এই কথাটার অর্থ হচ্ছে নট।
এই ভেল কথাটা হচ্ছে হয় না হয় কথা থাকবে, এর ইমপ্লাইসের কথার অর্থ হচ্ছে যদি তাহলে, এইগুলো উল্লেখ থাকবে। এইটুকু পড়লে তোমরা মোটামুটি এইখান থেকে হ্যাঁ, যদি তুমি লাইভ শেয়ার করো, ভালো একটা এক্সাম্পল, মাইনুল ইসলাম নয়ন, থ্যাংক ইউ সো মাচ, ক্রিয়েটিভ অ্যান্সার। যদি তুমি লাইভ শেয়ার করো তাহলে তুমি পিডিএফ পাবে। তার মানে পি ভেল কিউ, যদি তুমি লাইভ শেয়ার করো কি হচ্ছে তাহলে তুমি পিডিএফ পাবে। পি ও সরি, এটা সুতরাং এখানে দেবো পি, সুতরাং কিউ, তুমি লাইভ শেয়ার করেছো সুতরাং তুমি পিডিএফ পাবে। ক্লিয়ার? তো আমরা এইভাবে পড়বো। এখানে আরো বেশ কিছু আমাদের আলাপ আলোচনা আছে। তোমরা এখানে এই যে তথ্য এখানে যতটুকু দেওয়া আছে, আর বইয়ের থেকে কিছুটা দেখে নিবে এই চ্যাপ্টারটা অ্যাটলিস্ট। এখান থেকে দেখে নিলে তোমরা এখান থেকে 100% না হলেও 90% সিকিউ প্রশ্ন চলে আসবে। আর এমসিকিউ কথা তো বললাম যে এখান থেকে মিনিমাম 25টা তোমরা পাবাই, 25টা আসবেই। এটা আমি এখনো বলতেছি, এর আগেও বলছি, বারবারই বললাম। তো আশা করি যে তোমাদের এই পিডিএফটা থেকেই ভালো একটা প্রিপারেশন নেওয়া সম্ভব হবে। সাথে বইটা একটু দেখে যেও, কারণ বেসিক ধারণাগুলো তো আর পিডিএফ এর মধ্যে নাই, এখানে জাস্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। তো তোমরা বেসিক ধারণাগুলো বই থেকে পড়বা এবং প্র্যাকটিস করার সময় পিডিএফ থেকে প্র্যাকটিস করে চলে যাবা। তো আজকের ক্লাস এতটুকুই ছিল। নতুন আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সাথে আগামীতে দেখা হবে। তোমাদের জন্য শুভকামনা থাকলো, তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, দেখা যাক কি হয়। পরবর্তীতে তোমাদের সাথে আবার এই বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। পুরো শেষ। শেষ